আজকে আমাদের টপিক জিমনোস্পার্ম। তো আমরা আছি প্ল্যান্ট কিংডমে এবং অলরেডি আমাদের অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখেছো কীভাবে ইভলিউশনের পথে অ্যালগি থেকে ধীরে ধীরে ব্রায়োফাইটা এবং ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটার তৈরি হয়েছে, টেরিডোফাইটারা ডেভেলপ করেছে এবং টেরিডোফাইটার মধ্যেই ফার্স্ট সিড হ্যাবিট এটা দেখতে পাওয়া যায়, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ফিমেল গ্যামেটোফাইটটা স্প্রোফাইটেই রিটেইন করে যায় কিছু সময়ের জন্য। এবং এরপরে আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম হচ্ছে ফার্স্ট সিড প্ল্যান্ট, এমন প্ল্যান্টস যাদের ক্ষেত্রে বীজ বা সিড এটা ফার্স্ট তৈরি হয়েছে। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে জিমনোস্পার্মস আর দ্য ফার্স্ট সিড প্ল্যান্ট এবং দে আর দ্য মোস্ট প্রিমিটিভ, মানে সব থেকে পুরনো সিড প্ল্যান্ট। এখানে এদের নামের মধ্যেই লেখা রয়েছে জিমনোস। জিমনোস মানে হচ্ছে নেকেড। জিমনোস জিমনোস কথার অর্থ হচ্ছে নেকেড, মানে আবরণবিহীন। নেকেড মিন্স আবরণবিহীন। এবং স্পার্ম প্ল্যান্টদের ক্ষেত্রে আমরা অ্যানিমেলদের ক্ষেত্রে কী জানি? অ্যানিমেলদের ক্ষেত্রে মানে হচ্ছে স্পার্ম মানে হচ্ছে মেল গ্যামেট। প্ল্যান্টদের ক্ষেত্রে জেনারেলি স্পার্ম বলতে সিডকে বোঝানো হয়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা সবসময় মাথায় রাখবে তোমরা, যে প্ল্যান্টদের ক্ষেত্রে স্পার্ম বলতে সিডকে বোঝানো হয়। তাহলে জিমনোস মানে হচ্ছে নেকেড এবং প্ল্যান্ট মানে হচ্ছে সিড। তাহলে এরা হচ্ছে ফার্স্ট সিড প্ল্যান্ট। পয়েন্টটা লিখে রাখো যে জিমনোস্পার্ম আর দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট প্রিমিটিভ সিড প্ল্যান্ট। আচ্ছা, এখানে এই সিড প্ল্যান্ট এবং সিড হ্যাবিট এই কথাটা বলতে একটা কোশ্চেন আসছে। সেই কোশ্চেনের আনসারটা তোমরা সবাই নিচে কমেন্টে বলবে যে টেরিডোফাইটসদের মধ্যে দুটো এক্সাম্পল এমন লিখবে যাদের ক্ষেত্রে সিড হ্যাবিট দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে ফার্স্ট এই সিড হ্যাবিটটা তৈরি হয়েছিল। দুটো এক্সাম্পল তোমরা লিখবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট নেটের জন্য। ওকে, তো লেট আস কাম ব্যাক দ্যাট জিমনোস্পার্ম আর দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট প্রিমিটিভ সিড প্ল্যান্ট। এবং এদের ক্ষেত্রে সিডটা কেমন? নেকেড। দ্যাট মিন্স এখানে কোনো ফল তৈরি হয় না, অনলি সিড তৈরি হয়। অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে আমরা কি দেখব? যে সিড মানে বীজ ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ বীজটা নেকেড নয়, একটা আবরণযুক্ত। কিন্তু জিমনোস্পার্মদের ক্ষেত্রে এখানে যেহেতু ফল তৈরি হয় না, শুধুই বীজ তৈরি হয়, তাই এদেরকে বলা হচ্ছে, তোমরা বাংলায় জানো এদেরকে বলা হয় ব্যক্তবীজী, মানে বীজটা নেকেড, আবরণবিহীন। তো আজকে আমরা জিমনোস্পার্ম সম্পর্কে ডিটেলে জানবো। দেখো, জিমনোস্পার্মরা হচ্ছে ফার্স্ট সিড প্ল্যান্ট, তাই এদেরকে বলা হয় ফার্স্ট স্পার্মাটোফাইটা। স্পার্মাটোফাইটা হচ্ছে তারা যাদের ক্ষেত্রে সিড তৈরি হয়। আমি অলরেডি বললাম যে স্পার্ম মানে হচ্ছে সিড প্ল্যান্টদের ক্ষেত্রে, তাহলে স্পার্মাটোফাইটা হচ্ছে তারা যাদের ক্ষেত্রে সিড প্রোডাকশন হয়। তাহলে জিমনোস্পার্মরা হচ্ছে ফার্স্ট স্পার্মাটোফাইটা। ওকে, এবং এরা হচ্ছে ফার্স্ট ফেনেরোগ্যামাস প্ল্যান্টস। ওকে, ফেনেরোগ্যামাস প্ল্যান্টস আমরা আগের লেকচারে দেখেছিলাম যে টেরিডোফাইটসরা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, ব্রায়োফাইটস, অ্যালগি এরাও হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, কারণ এদের ক্ষেত্রে সিড প্রোডাকশন হয় না। এবং জিমনোস্পার্মদের ক্ষেত্রে যেহেতু সিড প্রোডাকশন হয়, তাই এদেরকে বলা হচ্ছে ফেনেরোগ্যামাস। ঠিক আছে, এখানে ফেনেরোগ্যামাস বলতে কী হচ্ছে, যে এদের ক্ষেত্রে ফ্লাওয়ার্স থাকে, ফ্লাওয়ার্স তৈরি হয়, কিন্তু ফ্লাওয়ার্সগুলো এমনই হয় যেখানে ফ্লাওয়ার্সগুলো তোমার অ্যাঞ্জিওস্পার্মদের থেকে ডিফারেন্ট। অ্যাঞ্জিওস্পার্মদের যে ফ্লাওয়ার্স, জিমনোস্পার্মদের ফ্লাওয়ার্স ডিফারেন্ট। ঠিক আছে, এটা আমরা দেখবো আস্তে আস্তে এরপরে যখন আমরা ডিটেলে জানবো। তো এরা হচ্ছে গিয়ে ফার্স্ট ফেনেরোগ্যামাস। আচ্ছা, তার সাথে সাথে আমি কি বললাম যে জিমনোস্পার্মদের ক্ষেত্রে ফ্লাওয়ার্স তৈরি হয়, কিন্তু এদের ফ্লাওয়ার্সগুলো অ্যাঞ্জিওস্পার্মদের থেকে ডিফারেন্ট, সেই জন্য এদের ক্ষেত্রে ফ্রুটস মানে ফল তৈরি হয় না, এবং সেই কারণে এদের সিডস বা বীজগুলো অনাবৃত অবস্থায় থাকে। তাই এরাই হচ্ছে ফার্স্ট এমন প্ল্যান্ট যারা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাই জন্য আমরা বলছি ফেনেরোগ্যামাস, কিন্তু এরা হচ্ছে ফ্রুটলেস। তাহলে জিমনোস্পার্মরা হচ্ছে ফ্রুটলেস মানে ফলবিহীন ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে এমন কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেখানে ফল থাকে না, ফল তৈরি হয় না। ফল তৈরি না হওয়ার পিছনের কারণটা হচ্ছে এদের যে ফ্লাওয়ার, এদের যে ফুল, সেই ফুলের মধ্যে ওভারি থাকে না। ঠিক আছে, ওভারি বা ডিম্বাশয় এদের ফুলে থাকে না। তাহলে এদের যে ফুল, ফ্লাওয়ার্স ডু নট হ্যাভ ওভারিস, ফ্লাওয়ার্স ডু নট হ্যাভ
ওভারিস। ওকে, তাহলে যেহেতু ডিম্বাশয় থাকে না, তোমরা হয়তো ছোটো ক্লাসে শুনেছো যে ওভারিস বা ডিম্বাশয় থেকেই পরিণত মানে ডিম্বাশয় ডেভেলপ করেই ফল তৈরি হয়। তাহলে এদের ক্ষেত্রে যেহেতু ওভারিসটাই থাকে না, ডিম্বাশয়টাই থাকে না, তাই এদের ক্ষেত্রে ফল তৈরি হয় না। তাহলে এদের ক্ষেত্রে শুধু কী থাকে, শুধু ওভিউল থাকে। এই ওভিউল জিনিসটা কি, এটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে জিমনোস্পার্মদের ক্ষেত্রে এই যে কয়েকটা পয়েন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার এমসিকিউতে আসে। ফার্স্ট এবং মোস্ট প্রিমিটিভ সিড প্ল্যান্ট, তাই এদেরকে স্পার্মাটোফাইটা বলা হয়। এরা হচ্ছে ফার্স্ট ফেনোরোগ্যামাস, কারণ এদের ক্ষেত্রে ফুল তৈরি হয়েছে কিন্তু ফুলে ওভারি থাকে না, এবং এদের ক্ষেত্রে ফার্স্ট সিড তৈরি হয়েছে কিন্তু ফল তৈরি হয় না। এই হয়ে গেল জিমনোস্পার্মদের ইন্ট্রোডাকশান। ওকে, এবারে আমরা এনসিইআরটি থেকে দেখব আস্তে আস্তে, এবং যেমন আমরা এনসিইআরটি ধরে ধরে পড়ি সেভাবে পড়ব। তো এনসিইআরটিতে যাওয়া যাক। দেখো জিমনোস্পার্ম, দ্য জিমনোস্পার্মস, জিমনোস মিন্স নেকেড এবং স্পার্মা মিন্স সিড। তাহলে এদের ক্ষেত্রে নেকেড সিড দেখতে পাওয়া যায়। দে আর প্ল্যান্টস ইন হুইচ ওভিউলস আর নট এনক্লোজড বাই অ্যানি ওভারি। তাহলে এদের ক্ষেত্রে এখানে ফার্স্ট লাইনেই লেখা রয়েছে যে ওভিউলস আর নট এনক্লোজড। নট এনক্লোজড মানে কোনো আবরণ থাকে না, মানে ওভিউলসের চারপাশেই ওভারি থাকে না। তাহলে যেহেতু ওভিউলসের চারপাশে ওভারি থাকে না, তাই সিডের চারপাশে ফল এই জিনিসটা তৈরি হয় না, ফল তৈরি হয় না, সিডও অনাবৃত অবস্থায় থাকে। তোমরা হয়তো পড়েছো যে ওভিউলস থেকে তোমার সিড তৈরি হয় এবং ওভারি থেকে ফ্রুট তৈরি হয়। ঠিক আছে, ওভারি বা ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়। ঠিক আছে, এবার ওভিউলস জিনিসটা কি সেটা দেখবো আমরা, এবং ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এটা জেনে রাখো যে এদের ক্ষেত্রে কোনো ওভারি থাকে না, অ্যান্ড দিস ওভিউলস আর রিমেন্স এক্সপোজড। তাহলে যেহেতু ওভিউলসগুলো এক্সপোজ অবস্থায় থাকে, তাই সিডগুলোও কিন্তু এক্সপোজড হয়েই থাকে, বোথ বিফোর অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন। ওকে, নাও দ্য সিডস দ্যাট ডেভেলপ পোস্ট ফার্টিলাইজেশন আর নট কভার্ড। এই যে তাহলে এদের ক্ষেত্রে ওভিউলস যেহেতু এক্সপোজড থাকে, তাহলে পোস্ট ফার্টিলাইজেশনে মানে ফার্টিলাইজেশনের পরে যে সমস্ত সিডসগুলো তৈরি হয়, দে আর অলসো নট কভার্ড, দ্যাট মিন্স নেকেড। তাই এদেরকে বলা হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্মস ইনক্লুড মিডিয়াম সাইজড ট্রিজ অর টল ট্রিজ অ্যান্ড শার্পস। তাহলে জিমনোস্পার্মের মধ্যে কী কী থাকছে, ছোটো সাইজের, মাঝারি সাইজের গাছেরা আছে, অনেক বড় বড় অনেক লম্বা লম্বা গাছেরাও আছে, এবং শার্পস মানে ঝোপঝাড়ের মতো গাছেরাও আছে। দেখো, one of the gymnosperms, the giant redwood tree sequoia is one of the tallest tree species. এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে জায়েন্ট রেডউড ট্রি এটা হচ্ছে ওয়ান অফ দ্য টলেস্ট ট্রি। জায়েন্ট রেডউড ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য টলেস্ট ট্রি, মানে পৃথিবীর মধ্যে মানে বিশাল লম্বা লম্বা গাছ। তোমাদের এই ছবিটা আমি দেখাবো যে এই সিকিউইটা বা রেডউড ট্রিটা আসলে কতটা লম্বা, দেখলেই বুঝতে পারবে যেটা কত লম্বা। তাহলে এটার সাইন্টিফিক নেমটাও ইম্পর্টেন্ট, সিকুইয়া। ঠিক আছে, তাহলে এই সিকুইয়া বা রেডউড ট্রি এটা কি, এটা হচ্ছে একটা জিমনোস্পার্ম। দে আর ওয়ান অফ দ্য টলেস্ট ট্রি স্পিসিস। ওকে, তো এইটা দেখো, ছবিটা আমরা দেখে নিই একবার যে রেডউড ট্রিটা কেমন। এইটা হচ্ছে রেডউড ট্রি। দেখো, এটা হচ্ছে একটা মানে কম্পারেটিভ পিকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে একটা গাছ, জাস্ট গাছের নিচের পোর্শনটা দেখা যাচ্ছে। তাহলে কতটা লম্বা এই রেডউড ট্রিটা। এটা হচ্ছে রেড উড ট্রি, ওয়ান অফ দ্য টলেস্ট ট্রি। বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো লার্জেস্ট ট্রি, রেডউড ট্রি। ঠিক আছে, এরপরে আমরা আরও কয়েকটা ছবি দেখব। দেখো, এই যে রেডউড ট্রি, তার মাঝখান থেকে এইভাবে কেটে রাস্তা বানানো হয়েছে। ঠিক আছে, তারপর একটা ছবি দেখো, এই যে কতটা লম্বা, এখানে ছবিটা দেখলে খানিকটা আন্দাজ করা যায়। বুঝতে পারলে? তাহলে এইগুলো হচ্ছে রেডউড ট্রি। এরা কারা? এরা হচ্ছে জিমনোস্পার্মের আন্ডারে পড়ে। এরপরে দেখো কি বলছে, দ্য রুটস আর জেনারেলি ট্যাপ রুটস। ট্যাপ রুটস মানে ওই প্রধান রুটস, মানে আগে আমরা টেরিডোফাইটের ক্ষেত্রে কি দেখেছিলাম, টেরিডোফাইটের ক্ষেত্রে দেখেছি জেনারেলি ওদের যে মূলগুলো ছিল সেগুলো কিন্তু এরকম প্রধান মূলের মতো এইভাবে নেমে তার শাখা পোশাখা ছড়িয়ে এইভাবে ছিল না। ঠিক আছে, এইভাবে ট্যাপ রুটস কিন্তু টেরিডোফাইটসদের ক্ষেত্রে ছিল না। ওদের ক্ষেত্রে জেনারেলি এরকম সিম্পল রুটস ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিমনোস্পার্মের ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমার ট্যাপ রুটস তৈরি হয়েছে। তাহলে এটা একটা পয়েন্ট। এরপরে দেখো, এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে, যে রুটস ইন সাম জেনেরা হ্যাভ ফাঙ্গাল অ্যাসোসিয়েশন ইন দ্য ফর্ম অফ মাইকোরাইজা। তাহলে প্ল্যান্ট রুটের সাথে যখন ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন তৈরি হয়, এই অ্যাসোসিয়েশনটা কেমন টাইপের অ্যাসোসিয়েশন? এটা হচ্ছে সিমবায়োটিক অ্যাসোসিয়েশন। ওকে, সিমবায়োটিক অ্যাসোসিয়েশন। তাহলে এই যে মাইকোরাইজা আমরা দেখতে পাচ্ছি, মাইকোরাইজা মানেটা কি? মাইকোরাইজা হচ্ছে সিমবায়োটিক অ্যাসোসিয়েশন, সিমবায়োটিক অ্যাসোসিয়েশন between plant
রুটস অ্যান্ড ফাঙ্গাস, মানে ছত্রাক এবং গাছের মূলের মধ্যে যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বা মিথজীবী সম্পর্ক গড়ে ওঠে সেটাকে কি বলছে এক কথায় মাইকোরাইজা। বোঝা গেল? এইটা হচ্ছে মাইকোরাইজা। তাহলে এই মাইকোরাইজার দুটো মেম্বার থাকে, একটা হচ্ছে প্ল্যান্ট, তাহলে মাইকোরাইজার মধ্যে দুটো মেম্বার থাকছে। কি কি দুটো মেম্বার? একটা হচ্ছে প্ল্যান্ট এবং আরেকটা হচ্ছে ফাঙ্গাস। এক্ষেত্রে ফাঙ্গাসরা প্ল্যান্টকে কীভাবে হেল্প করে? নিউট্রিশনে অ্যাবজর্পশনে হেল্প করে, মেনলি ফসফরাস অ্যাবজর্পশনে ফাঙ্গাসরা প্ল্যান্টকে হেল্প করে, এবং ফাঙ্গাসরা প্ল্যান্টকে খরার হাত থেকেও বাঁচতে সাহায্য করে, ওয়াটার অ্যাবজর্পশনেও হেল্প করে, ঠিক আছে। এবং প্ল্যান্টসরা জেনারেলি ফাঙ্গাসকে নিউট্রিশন দিয়ে হেল্প করে এবং ফাঙ্গাসকে তার থাকার জায়গাটা দেয়, ঠিক আছে। এইভাবে একটা মিথজীবী সম্পর্ক গড়ে ওঠে একে অপরকে হেল্প করার মধ্যে দিয়ে, এবং এই সম্পর্কটাকে বলে মাইকোরাইজা। তাহলে এটা কিছু এমন কিছু জিমনোস্পার্ম আছে যাদের মূলে এরকম মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন বা ফাঙ্গাল অ্যাসোসিয়েশন দেখতে পাওয়া যায়। তার মধ্যে বিশেষ এক্সাম্পল হচ্ছে পাইনাস বা পাইন গাছ, যেটা আমরা পর্বত এরিয়ায় দেখতে পাই। সেই পাইন গাছের মূলে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখান থেকে নেটে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, যে কোন জিমনোস্পার্মের রুটে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন দেখতে পাওয়া যায়। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে পাইনাস, যার রুটে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন দেখতে পাওয়া যায় এবং যেটাকে কী বলে মাইকোরাইজা। তাছাড়া আরও কিছু অ্যাসোসিয়েশন হতে পারে। দেখো, while in some others like in সাইকাস, সাইকাস নামে আরেকটা জিমনোস্পার্ম আছে। তাহলে সাইকাসের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি? স্মল স্পেশালাইজড রুটস কল্ড কোরালয়েড রুটস আর অ্যাসোসিয়েটেড উইথ নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া। তাহলে নেক্সট আমরা আরেকটি স্ট্রাকচার দেখতে পেলাম, সেটাকে বলছে কোরালয়েড রুটস। কোরালয়েড রুটস এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকেও কিন্তু নিটে এমসিকিউ আসতে পারে। তাহলে কোরালয়েড রুটস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কোরালয়েড রুটসটা কি? এটা হচ্ছে স্পেশাল টাইপের রুট যার সাথে কিছু সায়ানোব্যাকটেরিয়া মিথজীবী সম্পর্ক বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন গড়ে তোলে, ঠিক আছে। তাহলে এই রুটসগুলোর সাথে কারা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করে? কোরালয়েড রুটস form symbiotic association with cyanobacteria, ওকে, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি। তাহলে এটাও এক ধরনের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কী কী মেম্বার থাকছে? এক্ষেত্রে এই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে দুটো মেম্বার থাকে, একটা হচ্ছে প্ল্যান্ট এবং আরেকটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ওকে, প্ল্যান্ট অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। এক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়া প্ল্যান্টকে কীভাবে হেল্প করে? নাইট্রোজেন ফিক্সেশন করে হেল্প করে, ঠিক আছে। সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্স করতে পারে, মানে বাতাসের নাইট্রোজেন মাটিতে ফিক্স করতে পারে, এটা তোমরা অলরেডি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে দেখেছো। এবং প্ল্যান্টস এক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়াকে তার থাকার জায়গা দেয় এবং নিউট্রিশন প্রোভাইড করে, ওকে। তো এইভাবে একে অপরের সাথে একটা মিথজীবী সম্পর্ক গড়ে উঠেছে, যেটা আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই? সাইকাসদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে পাইনাসদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইকোরাইজা এবং সাইকাসদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোরালয়েড রুটস। পাইনাসটা অ্যাসোসিয়েট করছে কার সাথে? ফাঙ্গাসদের সাথে। এবং সাইকাসটা কার সাথে অ্যাসোসিয়েট করছে? নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমরা একটা কোশ্চেনের আনসার কমেন্টে দাও যে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে থাকা কোন সেলস নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, সেই সেলসগুলোর নাম কি? ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সেলসগুলোর নামটা তোমাদের মনে রাখাই উচিত। তাহলে তোমরা এটা উত্তরটা দাও, ঠিক আছে, যে নাইট্রোজেন ফিক্সিং সেলসগুলো কি সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে। ওকে, লেটস মুভ অন। তাহলে এই পয়েন্ট দুটো মনে রাখবে যে সাইকাস এবং পাইনাসের রুটে কাদের কাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, ওকে। এবং এটাও মনে রাখবে যে কোরালয়েড রুটস সাইকাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নাও লেটস মুভ অন। দ্য স্টেমস আর আনব্রাঞ্চড। তাহলে দেখো সাইকাসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? তাদের যে কাণ্ড সেটা কেমন? আনব্রাঞ্চড, মানে কাণ্ডতে কোনো ব্রাঞ্চিং থাকে না। আমরা যখন সাইকাসকে দেখবো তখন আমরা দেখতে পাবো যে এদের কাণ্ডটা আসলে কেমন। তাহলে সাইকাসের ক্ষেত্রে আনব্রাঞ্চড কিংবা স্টেমস ক্যান বি ব্রাঞ্চড, মানে শাখা প্রশাখা থাকতেও পারে। ইন কেস অফ পাইনাস বা সেড্রাস, এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে শাখা প্রশাখা থাকতেও পারে। আবার সাইকাসের ক্ষেত্রে শাখা প্রশাখা নাও থাকতে পারে। তাহলে কিছু এমন জিমনোস্পার্ম আছে যাদের ক্ষেত্রে শাখা প্রশাখা থাকে, আবার কিছু এমন জিমনোস্পার্ম আছে যাদের ক্ষেত্রে শাখা প্রশাখা থাকে না। তারপরে দেখো দ্য লিভস মে বি সিম্পল অর কম্পাউন্ড। তাহলে এদের ক্ষেত্রে সিম্পল লিভও থাকতে পারে, কম্পাউন্ড লিভসও থাকতে পারে। না দেখো ইন সাইকাস
দ্য পিন্নেট লিভস পারসিস্ট ফর এ ফিউ ইয়ার্স। ওকে, তো সাইকাসের ক্ষেত্রে পিন্নেট লিভস, এই পিন্নেট লিভস কি, এটা তোমরা প্ল্যান্ট মরফোলজিতে ভালো করে বুঝতে পারবে যে পিন্নেট লিভস আসলে কি, ঠিক আছে। এদের ক্ষেত্রে পিন্নেট লিভস অনেক বছরের জন্য থাকে। দ্য লিভস ইন জিমনোস্পার্মস আর ওয়েল অ্যাডাপ্টেড টু উইসেন্ট এক্সট্রিমস অফ টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড উইন্ড। জেনারেলি এই ধরনের জিমনোস্পার্মসগুলো, মানে এই পাইন গাছগুলো তোমরা দেখেছো, যেগুলো জেনারেলি পর্বত শ্রেণীতে থাকে, পাহাড়ে থাকে, এবং সেখানে প্রচণ্ড কম টেম্পারেচার থাকে, সেখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস দেয়, এবং এই সমস্ত খুবই কম টেম্পারেচার, ঠান্ডা বাতাস, বরফ, এগুলোর সাথে মোকাবিলা করার জন্য এই জিমনোস্পার্মসদের যে লিভস, জিমনোস্পার্মদের যে পাতা, সেগুলোর মধ্যেও বিশেষ কিছু মডিফিকেশান হয়েছে। ইন কনিফার্স, তার মানে কনিফার্স হচ্ছে সেই সমস্ত গাছ যারা জেনারেলি পর্বতমালায় জন্মায়। কনিফার্সদের ক্ষেত্রে নিডল লাইক লিভস রিডিউস দ্য সারফেস এরিয়া। কনিফার্সদের ক্ষেত্রে শুয়ের মতো লিভস, নিডল লাইকস মানে ছুচলো লিভস থাকে, এবং সেই জন্য তাদের সারফেস এরিয়াও কমে যায়, মানে তোমার পাতার সারফেস এরিয়াটা কমে যায়, যেহেতু তারা ছুঁচের মতো হয়ে যায়। এবং দেয়ার থিক কিউটিক্যাল অ্যান্ড সানকেন স্টোমাটা অলসো হেল্প টু রিডিউস ওয়াটার লস। বোঝা গেল? তাহলে দেয়ার থিক কিউটিক্যাল অ্যান্ড সানকেন স্টোমাটা অলসো হেল্প টু রিডিউস দ্য ওয়াটার লস। তাছাড়া এদের ক্ষেত্রে এই ছুচলো পাতাগুলো আরেকটা কাজে হেল্প করে, যে পাহাড়ে যেহেতু বরফ পড়ে, এবং যাতে বরফগুলো পাতার উপরে জমে না যায়, ঠিক আছে, তাহলে বরফগুলোকে ওয়াশ অফ করে দিতে এই নিডল লাইক ছুচলো যে পাতাগুলো তারা কিন্তু হেল্প করে। তো এই ধরনের যে এক্সট্রিম ক্লাইমেটে বেঁচে থাকার জন্য এই ধরনের কনিফার্সদের ক্ষেত্রে অনেক ধরনের এইরকম অ্যাডাপ্টেশনস আমরা দেখতে পাই। ওকে, তো এটা হয়ে গেল তোমার ইন্ট্রোডাকশান অফ জিমনোস্পার্ম। এখানে আমরা জেনারেলি দুটো গাছের নাম খুবই বারবার শুনলাম, সেটা হচ্ছে পাইনাস এবং সাইকাস। ঠিক আছে, আমরা একটু পাইনাস এবং সাইকাসটাকে তাহলে দেখে নিই যে পাইনাসটা কী আর সাইকাসটা কী, তাদেরকে কেমন দেখতে। তো লেটস সে, দেখো এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইকাস, ঠিক আছে। এখানে এই যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি, সাইকাস। সাইকাস, ওকে। এখানে তোমরা দেখতে পাবে যে গাছটা আসলে কিভাবে দাঁড়িয়ে আছে। গাছের ক্ষেত্রে কিন্তু কোনো ব্রাঞ্চিং নেই, গাছটা ঠিক এরকম, এবং তার উপরে এরকমভাবে প্রচুর পাতা তৈরি হয়েছে। এখানে কিন্তু এখানে তেমন কোনো নয়, গাছে কোনো ব্রাঞ্চিংই নেই, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কোনো ব্রাঞ্চিং থাকে না, এটা আমরা অলরেডি এনসিইআরটিতেও পড়েছি, এবং এখানে আমরা রিয়েল ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে সাইকাসের ক্ষেত্রে নো ব্রাঞ্চিং, ওকে। সাইকাসের ক্ষেত্রে কোনো ব্রাঞ্চিং থাকে না, ঠিক আছে। এবং এদের যে গাছের টাইপটা কেমন, যে একটা লম্বা দণ্ডের উপরে অনেকগুলো পাতা এইভাবে ছড়িয়ে রয়েছে, এই ধরনের গাছকে বলা হয় কডেক্স টাইপ ট্রি, ঠিক আছে। তাহলে কডেক্স টাইপ, ওকে। এবং এদের ক্ষেত্রে কম্পাউন্ড লিভস দেখতে পাওয়া যায়, মানে এরকম একটা মিড লিপ থাকে এবং তার ভিতর থেকে এরকমভাবে অনেকগুলো পাতা তৈরি হয়, ছোটো ছোটো পাতা, যেমন আমরা তেঁতুল গাছের পাতায় দেখতে পাই, এরকম কম্পাউন্ড লিভ দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে। তাহলে সাইকাসের ক্ষেত্রে জেনারেলি কী কী দেখতে পাচ্ছি, কোনো ব্রাঞ্চিং থাকে না, কডেক্স টাইপ ট্রি, এবং এদের ক্ষেত্রে কম্পাউন্ড লিভস দেখতে পাওয়া যায়, কম্পাউন্ড লিভস, ওকে। এগুলো হচ্ছে সাইকাস দেখবে জেনারেলি ডেকোরেশনের কাজেও অনেকে বাড়িতে মানে বাগান সাজানোর জন্য সাইকাস লাগিয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক ধরনের জিমনোস্পার্ম। এরপরে দেখো আমরা শুনলাম পাইনাস, তো পাইনাসকে দেখবো বা পাইন গাছকে দেখবো। এটা হচ্ছে তোমার পাইন গাছ, এবং ফার্স্ট যে পয়েন্ট এখানে খেয়াল করার মতো সেটা হচ্ছে এদের নর্মাল স্ট্রাকচারটা কেমন, এরকম একটা গাছ, এবং গাছের সাইড থেকে এরকমভাবে ব্রাঞ্চিং হয়েছে, ব্রাঞ্চিং হতে হতে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যেখানে উপরের দিকে এদের যে তোমার উইডথ সেটা আস্তে আস্তে কমতে থেকেছে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট জেনারেলি বরফ থেকে, মানে বরফ জমে যাওয়ার হাত থেকে এদেরকে বাঁচায়। যেহেতু এটা উপরের দিকে ছুচালো, আস্তে আস্তে উপরের দিকে সরু হয়ে গেছে, তাই বরফ জেনারেলি গাছগুলোতে জমতে পারে না। আর এটা তোমরা জানো যে পাহাড়ি এলাকায় জন্মায়, পাহাড়ি এলাকায় জন্মালে প্রচুর বরফ পড়বে, বরফ জমে গেলে তাহলে ফটোসিনথেসিস ঠিকঠাক করে করতে পারবে না। তো সেই জন্য যাতে বরফ যাতে না জমে, সেই জন্য এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো ফার্স্ট যে পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে পাইনাস, এবং পাইনাসের ক্ষেত্রে ফার্স্ট যে পয়েন্ট এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে ব্রাঞ্চিং দেখতে পাওয়া যায়, ব্রাঞ্চিং প্রেজেন্ট, ওকে। এই যে আমরা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে ব্রাঞ্চ দেখা যাচ্ছে। তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই সিম্পল লিভস, ঠিক আছে। সাইকাসের মধ্যে এখানে কম্পাউন্ড লিভস দেখা যায় না, এখানে সিম্পল লিভস দেখতে পাওয়া যায়, সিম্পল লিভস,
ঠিক আছে, এদের ক্ষেত্রে সিম্পল লিভস দেখতে পাওয়া যায়। এবং এদের যে এই টাইপ, ট্রির টাইপ, পাইনাসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কডেক্স টাইপের ট্রি, যেটা একটা দণ্ডের উপর অনেকগুলো পাতা বেরিয়ে আছে। এক্ষেত্রে কিন্তু সেরকম নয়, এক্ষেত্রে ব্রাঞ্চ তৈরি হয়েছে, ব্রাঞ্চের মাথায় মাথায় পাতা রয়েছে। এই ধরনের ট্রির টাইপকে বলা হয় এক্সকারেন্ট টাইপ অফ ট্রি। ঠিক আছে, তাহলে এদের ট্রির টাইপটা হচ্ছে এক্সকারেন্ট টাইপ, এক্সকারেন্ট টাইপ ট্রি। তাহলে এই হয়ে গেল পাইনাস এবং সাইকাস, যেটা আমরা এনসিইআরটির এক্সাম্পলে দেখলাম। ঠিক আছে, তাহলে লেটস সি এরপরে কী আছে আমরা দেখবো এনসিইআরটির মধ্যে। ওকে, তো দেখা যাক। দেখো ফার্স্ট পয়েন্ট কি বলছে, দ্য জিমনোস্পার্ম আর হেটেরোস্পোরাস। হেটেরোস্পোরাস মানে কি? হেটেরোস্পোরাস মানে আমি আগের লেকচারেই তোমাদেরকে বলেছি যে হেটেরোস্পোরাস হচ্ছে এমন প্ল্যান্টস যারা দু ধরনের স্পোর তৈরি করে, একটা মেগা স্পোর বা লার্জ স্পোর এবং একটা মাইক্রোস্পোর বা স্মল স্পোর। তাহলে জিমনোস্পার্মস হচ্ছে হেটেরোস্পোরাস। এবং টেরিডোফাইটসের মধ্যেও কিছু হেটেরোস্পোরাস ছিল, তাদের নামটা তোমরা এখানে মনে করো যে টেরিডোফাইটসের মধ্যে হেটেরোস্পোরাস কারা ছিল। এটা হয়ে গেল তোমার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমরা এখানে লিখবে যে টেরিডোফাইটসদের মধ্যে দুটো এক্সাম্পল দাও যারা হেটেরোস্পোরাস। ওকে, হেটেরোস্পোরাসের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, দে প্রডিউস হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর্স অ্যান্ড মেগাস্পোর্স। তাহলে এরা দু ধরনের স্পোর প্রোডাকশন করে, টু টাইপস অফ স্পোর্স, টু টাইপস অফ স্পোর্স, দু ধরনের স্পোর প্রোডাকশন হচ্ছে। একটা হচ্ছে মেগাস্পোর আর একটা হচ্ছে কি মাইক্রোস্পোর। মেগাস্পোরটা কি লার্জ, মেগাস্পোরটা হচ্ছে লার্জ এবং মাইক্রোস্পোরটা হচ্ছে স্মল। ঠিক আছে, এবং স্পোর অফকোর্স হ্যাপ্লয়েড হবে। এবং হ্যাপ্লয়েড কীভাবে হচ্ছে না, স্পোর মাদার সেল থাকে, স্পোর মাদার সেলের মধ্যে মিওসিস হয়, মিওসিসের পরে স্পোর তৈরি হয়। এগুলো তোমরা বহুবার পড়েছো, ব্রায়োফাইটসদের ক্ষেত্রে দেখেছো, টেরিডোফাইটসদের ক্ষেত্রে দেখেছো, এখন জিমনোস্পার্মদের ক্ষেত্রেও দেখছো। আর এটা বলাই বাহুল্য যে জিমনোস্পার্মদের মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক, এটা আমি বহুবার বলেছি। ঠিক আছে, তাহলে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতে দু ধরনের স্পোর তৈরি হচ্ছে, তাই এদেরকে বলা হয় হেটেরোস্পোরাস। দু ধরনের স্পোর কী কী, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর। Now the two kind of spores are produced within sporangia that are grown on sporophytes, which are arranged spirally along an axis to form a lax or compact strobili or cones. ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদের ছবি আগে দেখাই যে জিমনোস্পার্মের মধ্যে কীভাবে থাকে এই ব্যাপারটা অ্যারেঞ্জ হয়ে। তো দেখো কি বলছে, যে এদের ক্ষেত্রে দু ধরনের স্পোর তৈরি হয়। বুঝা গেল, দু ধরনের স্পোর তৈরি হচ্ছে। টেরিডোফাইটসের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম দু ধরনের স্পোর তৈরি হয়েছিল। সেখানে তাদের মধ্যে স্পোরোফিলস ছিল, স্পোরোফিলসগুলো কম্প্যাক্ট হয়ে তোমার কোনস বা স্ট্রোবিলাই তৈরি করেছিল। ঠিক আছে, এগুলো আমরা দেখেছিলাম। এবারে আমরা দেখব যে জিমনোস্পার্মের মধ্যে কী হচ্ছে। জিমনোস্পার্মের মধ্যে দেখা যাচ্ছে, দেখো যে দু ধরনের স্পোর তৈরি হচ্ছে এবং দু ধরনের স্পোর প্রোডাকশনের জন্য দুটো আলাদা আলাদা টাইপের স্ট্রোবিলাই এদের ক্ষেত্রে ডেভেলপ হয়। তাহলে স্ট্রোবিলাইগুলো কি, দেখো কিছু লিফ লাইক অ্যাপেঞ্জেস আছে, কিছু লিফ লাইক স্ট্রাকচার আছে। ফার্স্টে বলছি যে মানে বেসিক দিয়ে শুরু করছি। দেখো কিছু লিফ লাইক এরকম স্ট্রাকচার রয়েছে, এরকম কিছু লিফ লাইক স্ট্রাকচার রয়েছে যাদের গায়ে লেগে থাকে স্পোরাঞ্জিয়া। এই লিফ লাইক স্ট্রাকচারগুলোর উপরে কি লেগে থাকছে, স্পোরাঞ্জিয়া। এগুলো ধরে নাও স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়াটা হচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার যার মধ্যে স্পোর মাদার সেল থাকে এবং সেখানে স্পোর মাদার সেল মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোর প্রোডাকশান করে। তাহলে এই রেড কালারের যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়া। এই যে লিভসগুলো পাতার মতো স্ট্রাকচারগুলো যার মধ্যে স্পোরাঞ্জিয়া থাকে, এগুলোকে কি বলে, স্পোরোফিলস। এটা আমরা টেরিডোফাইটসের ক্ষেত্রেও দেখেছি, তাদের ক্ষেত্রেও স্পোরোফিলস ছিল। এখানে জিমনোস্পার্মের ক্ষেত্রেও স্পোরোফিলস রয়েছে। ঠিক আছে, এবারে এই স্পোরোফিলসগুলো এই যে মেইন মিড রিব, দাঁড়াও এক সেকেন্ড, এই যে মেইন মিড রিব, এই যে ব্ল্যাকে যেটা আমি দেখাচ্ছি, মোটা করে দেখাই, এই মেইন মিড রিপের চারপাশে স্পোরোফিলসগুলো মানে এইগুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জড হয়ে থাকে, মানে কম্প্যাক্টভাবে পেঁচিয়ে থাকে। বোঝা গেল, মিড রিপের চারপাশে কম্প্যাক্টভাবে পেঁচিয়ে থাকে। কম্প্যাক্টভাবে পেঁচিয়ে থেকে এরা একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, কম্প্যাক্টভাবে পেঁচিয়ে থেকে এরা মিড রিপের চারপাশে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে। সেই স্ট্রাকচারটা কেমন হবে দেখো। তাহলে এখান থেকে এই কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্টের পরে কি
কি দেখা যায়, এরকম একটা মিড রিব রয়েছে, ওকে, এবং এই মিড রিবের চারপাশে তোমার কম্প্যাক্টলি এইভাবে অ্যারেঞ্জড হয়ে রয়েছে স্পোরোফিলসগুলো, ওকে। এটা যদিও খুবই সিম্পল লাগছে দেখতে, যখন তোমরা রিয়েল ছবিটা দেখবে তখন বুঝতে পারবে যে আসলে এটা কতটা কম্প্যাক্ট হয়। এবং এই যে টোটাল কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্টটা তৈরি হলো, টোটাল কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় কোনস বা স্ট্রোবিলাই, ঠিক আছে। কি বলে, কোনস অর স্ট্রোবিলাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামটা ভালো করে মনে রাখবে, এবং সাথে তোমরা এটা বুঝতেও পারছো যে কোনস কাকে বলে। এখানে কোনো ধরনের যদি কনফিউশন হয় এটা নিয়ে, তোমরা সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, কারণ এটা খুবই একটা ভাইটাল একটা পয়েন্ট, যেখানে বোঝাটা খুবই জরুরি। এই কোনস জিনিসটা কোথা থেকে আসলো এটা না বুঝলে সবই একদম কনফিউজড লাগবে। তাহলে কোনসটা কোথা থেকে আসলো, এই স্পোরোফিলসগুলো মানে পাতার মতো অ্যাপেঞ্জেসগুলো, পাতার মতো স্ট্রাকচারগুলো যার মধ্যে স্পোরাঞ্জিয়ামগুলো ছিল। তাহলে এই যে রেড যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি, স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম কি, স্যাক লাইক স্ট্রাকচার যার মধ্যে স্পোর মাদার সেল আছে, এবং স্পোর মাদার সেল মিউসিস সেল ডিভিশন করে স্পোরাঞ্জিয়ামের মধ্যেই স্পোর্সগুলোকে তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই স্পোরোফিলসগুলো তার যে মেইন অ্যাক্সিস, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন অ্যাক্সিস, এটা হচ্ছে মেইন অ্যাক্সিস। এই মেইন অ্যাক্সিসের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে কম্প্যাক্ট একটা স্ট্রাকচার তৈরি করে, তাকে বলে কোনস। এবং এর মধ্যেই তোমার সেই স্পোরাঞ্জিয়ামগুলো এইভাবে থাকে কোনসের মধ্যেই, ঠিক আছে, এইভাবে অ্যারেঞ্জড অবস্থায় থাকছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কোনস। এবারে দেখো এদের ক্ষেত্রে মানে তোমার জিমনোস্পার্মদের ক্ষেত্রে দু ধরনের স্পোর তৈরি হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্রোস্পোর এবং একটা হচ্ছে মাইক্রোস্পোর, ঠিক আছে। এই দু ধরনের স্পোর তৈরি করার জন্য দু ধরনের কোনস বা দু ধরনের স্ট্রোবিলাই এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। দু ধরনের স্পোর তৈরির জন্য দু ধরনের কোনস বা দু ধরনের স্ট্রোবিলাই থাকে, ঠিক আছে। তাহলে একটা টাইপের স্ট্রোবিলাই বা একটা টাইপের কোনস যারা কি করে না মাইক্রোস্পোর তৈরি করে, ঠিক আছে। এবং আরেক ধরনের তোমার কোনস বা স্ট্রোবিলাই যারা কি করে মেগা স্পোর তৈরি করে। তাহলে এই স্পোরগুলো এই কোনসগুলো কত ধরনের হয়, দু ধরনের হতে পারে। তোমরা এটা বুঝতে পারছো যে এই কোনসগুলো আসলে কোথায় আছে, এটা কিন্তু স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে আছে। তো ব্যাপারটা গুলিয়ে ফেলো না আবার। তাহলে কোনস দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কি এমন কোনস যার মধ্যে কি থাকে না মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকে, ঠিক আছে। তাহলে যে সমস্ত স্ট্রোবিলাই বা কোনস মাইক্রোস্পোরাঞ্জিয়াম যুক্ত মাইক্রোস্পোরোফিলস বহন করে তাদেরকে বলা হয় মেল স্ট্রোবিলাই। তাহলে দেখো এক ধরনের স্ট্রোবিলাই হ্যাভিং মাইক্রোস্পোরোফিলস মানে কি, এমন লিফি তোমার স্ট্রাকচার, লিফ লাইক স্ট্রাকচার যার মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম আছে, আর মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে মাইক্রোস্পোর তৈরি হবে, এ ব্যাপারে কোনো ডাউট নেই, ঠিক আছে। তাহলে হ্যাভিং মাইক্রোস্পোরোফিলস উইথ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে, মাইক্রোস্পোরোফিলস উইথ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে যে সমস্ত কোনসের মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম যুক্ত মাইক্রোস্পোরোফিলস আছে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হচ্ছে মেল কোনস, ওকে। এবং এখানে এমন আরও এক ধরনের কোনস দেখতে পাবো যাদের ক্ষেত্রে মাইক্রোস্পোরোফিলসের জায়গায় মেগাস্পোরোফিলস থাকছে উইথ মেগাস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে, যারা আলটিমেটলি মেগাস্পোর প্রডিউস করবে। তাহলে দেখো এদের ক্ষেত্রে হ্যাভিং মেগাস্পোরোফিলস উইথ
মেগা স্পোরাঞ্জিয়াম, স্পোরেনজিয়াম। ওকে, এবং এদেরকে বলা হচ্ছে ফিমেল কোনস, ফিমেল কোনস। ওকে, তাহলে দু ধরনের কোনস বা দু ধরনের স্ট্রোবিলাই আমরা দেখতে পাচ্ছি। ফিমেল কোনস বা ফিমেল স্ট্রোবিলাইও বলতে পারো, ঠিক আছে। মেল স্ট্রোবিলাই বা মেল কোনস, মানে এখানে স্ট্রোবিলাই লেখাটা বাদ দিয়েছে, স্ট্রোবিলাই, স্ট্রোবিলাইও যা কোনসও তাই, ফিমেল কোনস বা ফিমেল স্ট্রোবিলাই। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে দু ধরনের কোন বা দু ধরনের স্ট্রোবিলাই আমরা দেখতে পাচ্ছি। এবং এদের ক্ষেত্রে আমরা কি দেখছি যে মাইক্রোস্পোরোফিল থেকে কী তৈরি হবে, মাইক্রোস্পোর তৈরি হবে, আর মেগাস্পোরোফিল থেকে কী তৈরি হবে, মেগাস্পোর তৈরি হবে। এরপরে দেখো আমরা ডিটেলে দেখব যে কীভাবে ব্যাপারটা ঘটনাটা ঘটছে। ওকে, তাহলে এরপরে কি হবে, মেল কোনস বা মেল স্ট্রোবিলাই এর মধ্যে কি আছে, এর মধ্যে তোমার মাইক্রোস্পোরাঞ্জিয়াম আছে। ধরে নাও এটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, স্পোরেনজিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে বুঝতে পারছো তো, যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম হচ্ছে সেই স্যাক-লাইক স্ট্রাকচার যার মধ্যে মাইক্রোস্পোর মাদার সেল থাকবে। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি আছে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে আছে মাইক্রোস্পোর মাদার সেল, এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মাইক্রোস্পোর মাদার সেল। ওকে, মাইক্রোস্পোর মাদার সেলটা কেমন হবে, যেহেতু এটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির পার্ট, তাহলে মাইক্রোস্পোর মাদার সেল হবে ডিপ্লয়েড 2n। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার মাইক্রোস্পোর মাদার সেল। ওকে, মাইক্রোস্পোর মাদার সেল কী করবে, মিওসিস সেল ডিভিশন করবে, মিওসিস সেল ডিভিশন করবে, এবং মিওসিস সেল ডিভিশন করে এ কতগুলো মাইক্রোস্পোর তৈরি করবে। তাহলে যখন মিওসিস সেল ডিভিশন হলো, তাহলে রিডাকশান হবে ইন ক্রোমোজোম নাম্বার, এবং মাইক্রোস্পোরগুলো সব হ্যাপ্লয়েড হয়ে যাবে। এরা কারা, এরা হচ্ছে মাইক্রোস্পোর। এবারে আমরা কি দেখেছিলাম টেরিডোফাইটসদের ক্ষেত্রে, জেনারেলি হেটেরোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই মাইক্রোস্পোরগুলো স্পোরোফাইট থেকে ডিসপার্সড হয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে পড়ছে, এবং তারপরে সেখানে গিয়ে একটা মেল গ্যামেটোফাইট তৈরি করে। কিন্তু এখানে আমরা দেখব জিমনোস্পার্মের ক্ষেত্রে এই মাইক্রোস্পোরগুলো আর ছড়িয়ে যাচ্ছে না, আর ছড়িয়ে পড়ছে না। মাইক্রোস্পোরগুলো এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যেই রিটেন করে, ঠিক আছে। এবং মাইক্রোস্পোরগুলো স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতে থাকা অবস্থাতেই জার্মিনেট করে মেল গ্যামেটোফাইট তৈরি করে। বোঝা গেল, তাহলে মাইক্রোস্পোর থেকে কি তৈরি হবে, মেল গ্যামেটোফাইট তৈরি হবে, ঠিক আছে। তাহলে মাইক্রোস্পোর থেকে, তাহলে এগুলো হচ্ছে মাইক্রোস্পোর, এবং এই মাইক্রোস্পোরটা এবারে কী করবে, ডেভেলপ করে মেল গ্যামেটোফাইট তৈরি করবে। তাহলে আমরা শুধু এই মাইক্রোস্পোরটাকে ধরে নিচ্ছি, এবং এই মাইক্রোস্পোরটা ডেভেলপ করবে, ডেভেলপমেন্ট বা জার্মিনেট করে ডেভেলপ করবে, এবং ডেভেলপ করে একটা মেল গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হবে। তাহলে এখানে একটা মেল গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হলো, ঠিক আছে। এই মেল গ্যামেটোফাইটটাকেই বলা হয় পলেন গ্রেইন। তোমরা যে শুনেছো পরাগরেণু বা পলেন গ্রেইন, সেটা নাথিং বাট আ মেল গ্যামেটোফাইট। তাহলে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা কতটা রিডিউসড হয়ে গেছে, দে আর হাইলি রিডিউসড গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, এবং এদের প্রত্যেকটা সেলের মধ্যে নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে n। তাহলে এটা হচ্ছে তোমার মেল গ্যামেটোফাইট, ঠিক আছে, যেটাকে আমরা কি জানি, যেটাকে বলে পলেন গ্রেইন, ঠিক আছে। এবং তাহলে মেল গ্যামেটোফাইটটা কি হয়ে গেল, হাইলি রিডিউসড, ঠিক আছে, খুবই রিডিউস হয়ে গিয়ে একদমই ছোটো হয়ে গিয়ে জাস্ট একটা পলেন গ্রেইনে পরিণত হয়েছে মেল গ্যামেটোফাইটটা, ঠিক আছে। এবং এরা কিন্তু এখনও সেই তোমার মেল কোনস বা মেল স্ট্রোবিলাইয়ের মধ্যেই রয়েছে। বোঝা গেল। এবারে দেখো জেনারেলি তোমার জিমনোস্পার্মদের ক্ষেত্রে এই মেল কোনস বলছি, জেনারেলি জিমনোস্পার্মদের ক্ষেত্রে এই মেল গ্যামেটোফাইটস বা পোলেন গ্রেইন এরা উইংড হয়, মানে ডানাযুক্ত হয়, ঠিক আছে, উইংড
মানে ডানাযুক্ত হয়। কারণ কি? কারণ মানে ডানাযুক্ত মানে পাখির মতো ডানা নয়, ঠিক আছে, জেনারেলি ডানার মতো কিছু স্ট্রাকচার এরকম থাকে, যাতে করে এরা বাতাসের মাধ্যমে এরা উড়ে গিয়ে বাতাসের মাধ্যমে বাতাসের ফ্লোতে উড়ে গিয়ে এরা ফিমেল গ্যামেটোফাইট অবধি পৌঁছাতে পারে। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল মেল গ্যামেটোফাইট বা পোলেন গ্রেইন দ্যাট ইজ হাইলি রিডিউসড। পয়েন্টটা দেখো, হাইলি রিডিউসড। তাহলে পোলেন গ্রেইনটা কীভাবে তৈরি হলো? আমরা যদি ভালো করে ব্রায়োফাইট টেরিডোফাইটটা না বুঝতাম, তাহলে এখানে পোলেন গ্রেইনটা কোথা থেকে আসলো, কীভাবে তৈরি হলো, কোনোদিনই বুঝতে পারতাম না। বুঝেছো? তাই এক্ষেত্রে পোলেন গ্রেইন জিনিসটা কি, পোলেন গ্রেইনটা আসলো কোথা থেকে, সেটা এখানে ক্লিয়ার হলো। ঠিক আছে? যদি কারো কোনো ডাউট থাকে এই ব্যাপারে তোমরা বলবে। তাহলে এটা হয়ে গেল। এটা আলটিমেটলি তাহলে কোথায় হলো বলো তো? এই যে টোটাল ঘটনাটা কোথায় ঘটলো? টোটাল ঘটনাটা মেল কোনস বা মেল স্ট্রোবিলাইয়ের মধ্যে থাকা যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে তোমার মাইক্রোস্পোর মাদার সেল থেকে যে মাইক্রোস্পোরগুলো তৈরি হলো, সেই মাইক্রোস্পোরগুলো ডেভেলপ করে মেল গ্যামেটোফাইট বা পলেন গ্রেইন তৈরি করলো। ক্লিয়ার? এইবারে আমরা দেখব যে মেগাস্পোরোফিলে তাহলে কি হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে এক্ষেত্রে দেখো ফিমেল কোনসের মধ্যে বা ফিমেল স্ট্রোবিলাইয়ের মধ্যে মেগাস্পোরোফিলস থাকে এবং মেগাস্পোরোফিলসের মধ্যে থাকে মেগাস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, আমরা এখানে শুধু মেগাস্পোরাঞ্জিয়ামটাকে দেখব। ওকে, তাহলে মেগাস্পোরাঞ্জিয়াম এবং মেগাস্পোরাঞ্জিয়ামটা এরকম হয়। এটা হচ্ছে তোমার মেগাস্পোরাঞ্জিয়াম, যার একটা এন্ডে একটা এরকম ফোরামেন বা ছিদ্র থাকে। ঠিক আছে, যেটাকে বলা হয় মাইক্রোপাইল। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার মেগাস্পোরাঞ্জিয়াম। মেগাস্পোরাঞ্জিয়ামের মেইন পার্ট কী কী দেখো, এটা একটু ইম্পর্টেন্ট মেগাস্পোরাঞ্জিয়ামের পার্টগুলো জানা। মেগাস্পোরাঞ্জিয়ামের বাইরে এরকম একটা বাইরের দিকে এরকম একটা আবরণ থাকে বা ইন্টেগুমেন্ট থাকে। এই আবরণটাকে কী বলছে? ইন্টেগুমেন্ট। ঠিক আছে, মেগাস্পোরাঞ্জিয়ামের বাইরের দিকে এরকম একটা সেলুলার ইন্টেগুমেন্ট থাকে। ঠিক আছে, তোমরা এই ছবিগুলো কিন্তু খুবই ক্লিয়ার করে আঁকবে, নাহলে কিন্তু এরপরে যখন 12-এ গিয়ে মানে 12-এর ইসের মধ্যে সিলেবাসের মধ্যে যখন আমরা দেখব যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তখন একটা ফ্লাওয়ার তার কী কী পার্টস, সেটা কোথা থেকে আসলো, সেগুলো যদি রিলেট করতে না পারো, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস খুবই টাফ মনে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা মেগাস্পোরাঞ্জিয়াম এবং মেগাস্পোরাঞ্জিয়ামের বাইরের দিকে রয়েছে ইন্টেগুমেন্ট, এবং ইন্টেগুমেন্টের ছাড়া ভিতরের দিকে কি রয়েছে? ভিতরের দিকে এখানে ভিতরের দিকে টিস্যু দেখতে পাওয়া যায় এরকম, ভিতরের দিকে একটা টিস্যু রয়েছে এবং বাইরের দিকে ইন্টেগুমেন্ট বা আবরণী রয়েছে। এবারে দেখো এদের একটা নাম আছে, নামটা ইম্পর্টেন্ট, এবং সেই জন্যই এত খাটনি করে আমি দেখাচ্ছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আচ্ছা, এটা কোনো আলাদা কোনো লেয়ার নয়, এটা জাস্ট আমি এখানে ডিমার্কেট করার জন্য দুটোকে এখানে আলাদা করে একটা এরকম ডট ডট দিয়ে দিচ্ছি, নাহলে ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে এইটা হচ্ছে তোমার মেগাস্পোরাঞ্জিয়াম। তাহলে মেগাস্পোরাঞ্জিয়ামের বাইরের দিকে এখানে একটা ইন্টেগুমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টেগুমেন্ট মানে কি? আবরণ। ভিতরে একটা টিস্যু দেখতে পাওয়া যাচ্ছে, এবং মেগাস্পোরাঞ্জিয়ামের ভিতরের এই টিস্যুটাকে, এই যে পোর্শনটাকে বলা হয় নিউসেলাস। কি বলে? নিউসেলাস। খুব ইম্পর্টেন্ট, নিউসেলাস, ভেরি ইম্পর্টেন্ট, ভিআই লিখে দিচ্ছি। নিউসেলাস জিনিসটাকে ভালো করে দেখো। তাহলে মেগাস্পোরাঞ্জিয়ামের ভিতরের দিকে যে টিস্যুটা রয়েছে তাকে বলে নিউসেলাস, এবং বাইরে একটা আবরণী থাকছে। তাছাড়া এর একটা এন্ডে এরকম একটা ছিদ্র দেখতে পাওয়া যায়। এই ছিদ্রটাকে বলে মাইক্রোপাইলস। ঠিক আছে, তাহলে মাইক্রোপাইল থাকছে, ইন্টেগুমেন্ট থাকছে এবং নিউসেলাস থাকছে। এইবারে দেখো নিউসেলাসের মধ্যে কি থাকছে? অনেক নিউসেলার সেলস থাকছে। এর মধ্যে অনেক এরকম তোমার সেলস রয়েছে, নিউসেলার সেলস রয়েছে। এবারে এদের মধ্যে নিউসেলাসের মধ্যে একটা সেল ডেভেলপ করে। নিউসেলাসের মধ্যে এরকম অনেকগুলো সেল রয়েছে, তার মধ্যে একটা বিশেষ সেল, ধরে নেওয়া যাক এই সেলটা ডেভেলপ করলো, এবং এই সেলটা ডেভেলপ করে ডিফারেন্সিয়েটেড হয়ে এটা একটা মেগাস্পোর মাদার সেলে পরিণত হলো। তো এই জিনিসটাকে আমি এখানে আবার দেখাচ্ছি। এবারে এত কিছু ডিটেলিংয়ে আঁকবো না, জাস্ট সিম্পলি দেখাবো।
দেখো কি ঘটে, যে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা মেগাস্পোর, এটা হচ্ছে একটা মেগাস্পোর, তার বাইরের দিকে এরকম একটা ইন্টেগুমেন্ট রয়েছে এবং ভিতরে একটা টিস্যু লেয়ার রয়েছে, এবং এখানে এই টিস্যু লেয়ারটা রয়েছে, আমরা ধরে নিচ্ছি এই যে টিস্যু লেয়ারটা, সেটাকে বলছে নিউসেলাস, এবং এখানে একটা ছিদ্র রয়েছে সেটাকে বলছে মাইক্রোপাইল, এবং মাঝখানে একটা সেল যে কিনা নিউসেলাসের একটা সেল ডিফারেন্সিয়েট করে একটা স্পেশাল টাইপের সেলে পরিণত হয়েছে। এটা কেমন হবে? 2n হবে, স্বাভাবিক, কারণ এটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির পার্ট। তাহলে এই সেলসটা ডিফারেন্সিয়েট করে যে সেলটা তৈরি হয় তাকে বলে মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, ঠিক আছে, মেগাস্পোর মাদার সেল। এবারে মেগাস্পোর মাদার সেলের মধ্যে স্বাভাবিকভাবে কী হবে তোমরা বুঝতেই পারছো, মাদার সেল রয়েছে, সে মিওসিস সেল ডিভিশন করবে, মিওসিস সেল ডিভিশন করবে, মিওসিস সেল ডিভিশন করে 4টে মেগাস্পোর তৈরি করবে, 4টে মেগাস্পোর তৈরি করবে এইভাবে, ঠিক আছে। তাহলে এই 4টে মেগাস্পোরের নাম্বার অফ ক্রোমোজোম কত হবে? n, কারণ এখানে মিওসিস সেল ডিভিশন হয়েছে, তাহলে এদের নাম্বার অফ ক্রোমোজোম হবে n। তাহলে এই 4টে আমরা কি দেখতে পাচ্ছি, এই 4টে হচ্ছে মেগাস্পোর্স, ঠিক আছে। এই যে 4টে আমরা দেখতে পাচ্ছি, এই 4টে কারা? এই 4টে হচ্ছে হ্যাপ্লয়েড মেগাস্পোর, হ্যাপ্লয়েড মেগাস্পোর, ঠিক আছে, বোঝা গেল। তাহলে মেগাস্পোরটা কোথায় তৈরি হলো? মেগাস্পোরটা এই তোমার মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হলো। এইবারে দেখো, এই যে ইন্টেগুমেন্টেড, ঠিক আছে, মানে আবরণীযুক্ত মেগাস্পোরাঞ্জিয়াম, আবরণীযুক্ত এই যে মেগাস্পোরাঞ্জিয়াম, এটাকেই বলা হয় ওভিউল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে আবরণীযুক্ত মেগাস্পোরাঞ্জিয়াম এটাকে কি বলা হচ্ছে? ওভিউল, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো? ওভিউল কি? ওভিউল হচ্ছে ইন্টেগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম। তাহলে আমি বলছিলাম যে স্পোরাঞ্জিয়াম হচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার যার মধ্যে স্পোর মাদার সেল থাকে এবং সেটা মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোর প্রোডাকশন করে। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি ওভিউল জিনিসটাকে বুঝতে পারছি যে ওভিউল হচ্ছে কিছুই না, এই মেগাস্পোরাঞ্জিয়ামটাই, যেটা ইন্টেগুমেন্টেড মানে পর্দা দিয়ে ঘেরা একটা মেগাস্পোরাঞ্জিয়াম, এবং যার মধ্যে কি হয়, স্পোর মাদার সেল তৈরি হয় এবং সে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোর্স তৈরি করে, মানে মেগাস্পোর্স তৈরি করে। তাহলে এই যে ওভিউলের ভিতরের যে এই যে টিস্যু, এটাকে কি বলছে? নিউসেলাস, ঠিক আছে। এবং এই নিউসেলাসের মধ্যে দিয়েই একটা সেল সে ডিফারেন্সিয়েট করে কি তৈরি করবে? মেগাস্পোর মাদার সেল, এবং সেই মেগাস্পোর মাদার সেলটাই মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে 4টে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি করবে। এবং এই 4টে হ্যাপ্লয়েড মেগাস্পোরের মধ্যে জেনারেলি 3টে ডিজেনারেট হয়ে যাবে, জেনারেলি ধরে নাও এই 3টে ডিজেনারেট হয়ে যাবে এইভাবে, এবং বাকি যে একটা থাকবে সেই ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে, এবং ফিমেল গ্যামেটোফাইটটা কিন্তু এই ওভিউলের মধ্যেই তৈরি হবে। বুঝতে পারছি কি ব্যাপারটা? দেখো, মেল গ্যামেটোফাইটটা কিন্তু মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যেই তৈরি হয়েছিল, মেল গ্যামেটোফাইটটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যেই তৈরি হয়েছিল, মাইক্রোস্পোর থেকে, এবং মেল গ্যামেটোফাইটটা হচ্ছে পলেন গ্রেইন। ফিমেল গ্যামেটোফাইটটা ঠিক একইভাবে মেগাস্পোরাঞ্জিয়াম মানে ইন্টেগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম, তার মানে ওভিউলের মধ্যেই তৈরি হবে। তাহলে ফিমেল গ্যামেটোফাইটটা কী হচ্ছে না, 4টে যে মেগাস্পোর তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড, তাদের মধ্যে একটা মেগাস্পোর থাকবে এবং বাকি 3টে ডিজেনারেট করে যাবে, এই যে একটা মেগাস্পোর থাকবে এই ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। এবং এদের ক্ষেত্রে ফিমেল গ্যামেটোফাইটে আর্কিগোনিয়া দেখতে পাওয়া যায়, যেমন আমরা টেরিডোফাইটের ক্ষেত্রেও দেখেছিলাম ফিমেল গ্যামেটোফাইটে আর্কিগোনিয়া। ফিমেল গ্যামেটোফাইটের আর্কিগোনিয়াটা কি? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। ঠিক একইভাবে আমরা জিমনোস্পার্মদের ক্ষেত্রেও আর্কিগোনিয়া দেখতে পাবো। তাহলে এরপরে আমরা আরেকটা সিম্পলিফাইড ছবি এখানে এঁকে নিচ্ছি, যেখানে তোমার এটাকে আমি তীর চিহ্ন দিয়ে এদিকে আঁকছি, দেখো, কারণ ওই সাইডে ছবি রয়েছে, ওখানে জায়গা নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা রয়েছে তোমার ওভিউল। এখন আমরা এটাকে মেগাস্পোরাঞ্জিয়া না বলে ওভিউল বলছি। ওভিউল মানেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং ওভিউলের মধ্যে আমার কি তৈরি হয়েছে? ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়েছে, ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়েছে। এবং ফিমেল গ্যামেটোফাইটের ভিতরে একটা সেল রয়েছে, ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই যে সেলটা তৈরি হয়েছে, এই সেল মানে স্ট্রাকচার আর কি, সেল নয় ঠিক,
একটি স্ট্রাকচার, সেটাকে বলছি কি আর্কিগোনিয়া। আর্কিগোনিয়ার মধ্যেই তোমার ফিমেল গ্যামেটটা তৈরি হবে। আর্কিগোনিয়া কি? আর্কিগোনিয়া হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তাহলে এই যে আমরা পিঙ্ক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, যেটা কোথায় তৈরি হয়েছে? ওভিউলের মধ্যেই তৈরি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট, ওকে, ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে এখানে তোমরা দেখবে যে জেনারেলি দুটো আর্কিগোনিয়া দেখতে পাওয়া যায়, একটা নয়, জেনারেলি দুটো এইভাবে, এক সেকেন্ড, এরকম দুটো আর্কিগোনিয়া দেখতে পাওয়া যাচ্ছে। দুটো আর্কিগোনিয়া মানে কি? যে দুটো রিপ্রোডাক্টিভ অর্গ্যান, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে তোমার আর্কিগোনিয়া, এরা হচ্ছে তোমার আর্কিগোনিয়া। এই যে আর্কিগোনিয়া মানে কি? আর্কিগোনিয়া মানে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা ফিমেল সেক্স অর্গ্যান, ফিমেল সেক্স অর্গ্যান, ঠিক আছে? এবং এটা আমরা দেখতে পাচ্ছি ফিমেল গ্যামেটোফাইট। এবারে ভালো করে দেখো যে এই আর্কিগোনিয়ার মধ্যে বা ফিমেল সেক্স অর্গানের মধ্যে কি থাকবে? ফিমেল গ্যামেট তৈরি হবে। ফিমেল গ্যামেটকে মেল গ্যামেটোফাইটের দ্বারা তৈরি মেল গ্যামেট এসে ফার্টিলাইজ করে এখানে জাইগোট, এবং আলটিমেটলি জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে। টোটাল জিনিসটাই কিন্তু, এই যে টোটাল এমব্রায়ো ফরমেশন, টোটালটাই কিন্তু এই ওভিউলের মধ্যেই হবে। এটা আমরা দেখতে পাচ্ছি ওভিউল, টোটাল জিনিসটাই কিন্তু ওভিউলের মধ্যেই হবে, ব্যাপারটা কিন্তু ওভিউলের বাইরে আর যাচ্ছে না। এবং তারপরে তো সিড প্রোডাকশন হবে। তাহলে দেখো টোটাল জিনিসটা ওভিউলের মধ্যে হচ্ছে। এবারে এখানেই তাহলে এমব্রায়োটা তৈরি হচ্ছে। এই এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য, মানে নিউট্রিশন, ঠিক আছে, পুষ্টি, এই যে এমব্রায়োটা তৈরি হবে, ডেভেলপিং এমব্রায়ো, এটা তো পুষ্টি চাই বড় হওয়ার জন্য। তো এই পুষ্টিটা কোথা থেকে পাবে? এই পুষ্টিটা দেওয়ার জন্য এমব্রায়োর চারপাশে তোমার মেগাস্পোরাঞ্জিয়ামের যে পার্টসটা ছিল বা ওভিউলের যে পার্টসটা ছিল, যেটাকে আমরা বলছিলাম নিউসেলাস, সেই নিউসেলাসটা এন্ডোস্পার্মে পরিণত হবে, ঠিক আছে? সরি, নিউসেলাসটা নয়, নিউসেলাসটা কিছুটা সময় অবধি পুষ্টি দেবে। নিউসেলাসটার মধ্যে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইটটা এন্ডোস্পার্মে পরিণত হবে। নিউসেলাসটা এন্ডোস্পার্মে পরিণত হবে না, একটু ভুল হয়ে গেল, ঠিক আছে? এক্ষেত্রে নিউসেলাসটা কিছুটা সময় অবধি পুষ্টি দেবে, এবং তারপরে মেইন পুষ্টিটা পাবে কোথা থেকে? ফিমেল গ্যামেটোফাইট থেকে। মানে তখন আর ফিমেল গ্যামেটোফাইট থাকবে না, তখন এটা কিসে পরিণত হয়ে যাবে? এন্ডোস্পার্মে পরিণত হয়ে যাবে। এখানে লেখো ফিমেল গ্যামেটোফাইট কি তৈরি করবে? এন্ডোস্পার্ম তৈরি করবে। উইল প্রডিউস এন্ডোস্পার্ম। এই এন্ডোস্পার্মটা কি? এন্ডোস্পার্মটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার, এমন একটা সেলুলার স্ট্রাকচার যে কিনা দ্যাট প্রোভাইড নারিশমেন্ট টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। তাহলে ডেভেলপিং এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য ফিমেল গ্যামেটোফাইটটা এন্ডোস্পার্মে পরিণত হবে। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট লুকিয়ে আছে, দেখো। তাহলে 2n মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর, হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হয়েছিল, মানে সেটার মধ্যে ক্রোমোসোম সংখ্যা হচ্ছে n। তারপরে সেই মেগাস্পোরটাই ডেভেলপ করলো এবং ডেভেলপ করে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো, ঠিক আছে? তাহলে এইখানে কি হলো? এখানে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট অফ মেগাস্পোরের ডেভেলপমেন্ট হয়ে কি তৈরি হলো? ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো। তাহলে বলো ফিমেল গ্যামেটোফাইটের ক্রোমোসোম সংখ্যা কত হবে? n হবে। যেহেতু এটা মেগাস্পোর থেকে ডেভেলপ করে তৈরি হয়েছে এবং মেগাস্পোরের নাম্বার অফ ক্রোমোসোম কত ছিল? n ছিল, তাহলে ফিমেল গ্যামেটোফাইটের নাম্বার অফ ক্রোমোসোমও হবে n। এবারে এই ফিমেল গ্যামেটোফাইটটাই আলটিমেটলি ডেভেলপ করে কি তৈরি করছে? এন্ডোস্পার্ম তৈরি করছে। তাহলে এন্ডোস্পার্মের নাম্বার অফ ক্রোমোসোম কত হবে? n। বুঝতে পারলে? তাহলে এন্ডোস্পার্মও হবে কি? হ্যাপ্লয়েড। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এন্ডোস্পার্মটা হবে হ্যাপ্লয়েড, কারণ ফিমেল গ্যামেটোফাইটটা থেকে এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে, আর ফিমেল গ্যামেটোফাইটও হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এরকম কোশ্চেন বহুবার নিটে এসেছে, যে এবং অন্যান্য মেডিকেল এন্ট্রান্সেও এসেছে, যে জিমনোস্পার্মদের ক্ষেত্রে
জিমনোস্পার্মদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড না টেট্রাপ্লয়েড। ঠিক আছে, জিমনোস্পার্মদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড না টেট্রাপ্লয়েড। ঠিক আছে, তাহলে এটার আনসার কী হবে? হ্যাপ্লয়েড। এবং তার সাথে সাথে আরও একটা কোশ্চেন আসতে পারে যে জিমনোস্পার্মদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে কোথা থেকে? তাহলে সেটা হচ্ছে ফ্রম ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটে ডেভেলপ করে কি তৈরি করবে? এন্ডোস্পার্ম তৈরি করবে। আর এন্ডোস্পার্মের কাজটা কি? সে এখানে যখন তোমার জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, আর্কিগোনিয়াল সেলসের মধ্যে যে এগ থাকবে সেটাকে ফার্টিলাইজেশনের পরে যখন জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, সেই এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করাই হচ্ছে এন্ডোস্পার্মের কাজ। তাহলে এটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও যে জিমনোস্পার্মদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড এবং জিমনোস্পার্মদের ক্ষেত্রে ফিমেল গ্যামেটোফাইট থেকেই এন্ডোস্পার্ম তৈরি হয়। আর ওভিউল জিনিসটা কি? ওভিউলটা হচ্ছে ইনটেগুমেন্টেড মানে আবরণীযুক্ত মেগাস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, তাহলে আই হোপ এই ব্যাপারগুলো ক্লিয়ার। তাহলে এখানে আমাদের কী কী তৈরি হলো? একটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো। ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে আমি আর্কিগোনিয়াম বা তোমার ওই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে আমার মেল গ্যামেটোফাইট তৈরি হলো, যেটা কিনা পলেন গ্রেইন। তাহলে এটা হচ্ছে আমার মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইটের নাম্বার অফ ক্রোমোসোম কত? n, সেটাও কোনো ডাউট নেই। এবারে এই মেল গ্যামেটোফাইটটা আসলে তোমার মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে মানে আলটিমেটলি এই মেল কোনস বা মেল স্ট্রোবিলাই থেকে ছড়িয়ে পড়বে, ডিসপার্সড হয়ে যাবে। ডিসপার্সড হয়ে থ্রু এয়ার, বাতাসের মাধ্যমে। এটা কোথায় কীভাবে যাবে? বাতাসের মাধ্যমে যাবে। ঠিক আছে, বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়বে, বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়বে। এবং যাতে এটা যেতে পারে সঠিকভাবে, তাই এদের যে মেল গ্যামেটোফাইট মানে পোলেন গ্রেইন, সেটা খানিকটা উইংড মানে ডানার মতো স্ট্রাকচার যুক্ত হয়। ঠিক আছে, তাহলে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটা আলটিমেটলি এই ফিমেল গ্যামেটোফাইট অবধি পৌঁছাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেল গ্যামেটোফাইট বাতাসের মাধ্যমে ফিমেল গ্যামেটোফাইট অবধি পৌঁছাচ্ছে এবং কী করছে? ফিমেল গ্যামেটোফাইটকে পলিনেট করছে। ব্যাপারটা বুঝো, এখান থেকেই পলিনেশন ব্যাপারটা এসছে। পোলেন গ্রেইন মানে মেল গ্যামেটোফাইট সে বাতাসের থ্রুতে ছড়িয়ে পড়ছে। আগে আমরা কি দেখেছিলাম? টেরিডোফাইটার ক্ষেত্রে বা ব্রায়োফাইটার ক্ষেত্রে মেল গ্যামেটসকে ফিমেল গ্যামেট অবধি পৌঁছানোর জন্য জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে যেতে হতো। জলের মধ্যে দিয়ে যেতে হতো বলেই তাদের যে ডিস্ট্রিবিউশন সেটা রেস্ট্রিক্টেড ছিল। খুব কাছাকাছি জলজ এরিয়া না থাকলে সেখানে ফার্ন বা মস এগুলো জন্মাতে পারতো না। কিন্তু ফার্স্ট যারা সমস্ত পৃথিবীর পুরো ল্যান্ডকে ভরিয়ে ফেললো তারা হচ্ছে গিয়ে তোমার এই জিমনোস্পার্ম। কারণ জিমনোস্পার্মদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেল গ্যামেটোফাইট বাতাসের থ্রুতেই ছড়িয়ে পড়ছে। এখানে এদের জলের আর কোনো প্রয়োজন হচ্ছে না পলিনেশনের জন্য। তাহলে এখানে কি দেখতে পেলাম? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেল গ্যামেটোফাইট বাতাসের থ্রুতে পলিনেট করছে ফিমেল গ্যামেটোফাইটকে। তাহলে এই ধরনের এটাকে বলা হচ্ছে কি? উইন্ড পলিনেশন। উইন্ড পলিনেশন। ঠিক আছে, উইন্ড পলিনেশন মানে বাতাসের থ্রুতে পলিনেশন হচ্ছে। এবং এই ধরনের যে পলিনেশন এটাকে বলা হয় অ্যানিমোফিলি। ঠিক আছে, অ্যানিমোফিলি। উইন্ড পলিনেশনকে বলা হয় কি? অ্যানিমোফিলি। তাহলে বাতাসের থ্রুতে মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট অবধি পৌঁছে গেল। এরপরে দেখো কি হবে? মেল গ্যামেটোফাইটটা চলে আসবে ফিমেল গ্যামেটোফাইটের কাছে। এখানে চলে আসবে মেল গ্যামেটোফাইটটা। এবার আমরা এখানে মেল গ্যামেটোফাইটটাকে দেখব এবং মেল গ্যামেটোফাইটটা এখানে এসে এটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা জিনিস বলা হয়নি যে এখানে আমরা দেখেছিলাম যে ফিমেল সেক্স অর্গান রয়েছে আর্কিগোনিয়া। এই আর্কিগোনিয়ার মধ্যে কি তৈরি হবে? এগ তৈরি হবে, মানে ফিমেল গ্যামেট। এটা হচ্ছে তোমার ফিমেল গ্যামেট বা এগ। ঠিক আছে, এখানেও একটা থাকবে ফিমেল গ্যামেট বা এগ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার ফিমেল গ্যামেট বা এগ। এই যে এগ বা ফিমেল গ্যামেট, এটা তোমার কোথায় তৈরি হয়েছে? ফিমেল সেক্স অর্গান বা আর্কিগোনিয়ার মধ্যে তৈরি হয়েছে। ঠিক আছে, এইবার আমরা কি দেখছি যে মেল গ্যামেটোফাইটটা এসে গেছে, মানে পোলেন গ্রেইনটা এসে গেছে। পোলেন গ্রেইন এসে এখানে একটা টিউব তৈরি করবে। কোথা দিয়ে ঢুকবে? ফার্স্টে দেখো ওভিউলের যে মাইক্রোপাইল রয়েছে। মাইক্রোপাইল মানে কি? আমি বলেছিলাম যে এখানে একটা ওপেনিং বা একটা ছিদ্র থাকছে, সেটাকে আমরা বলছি মাইক্রোপাইল। সেই মাইক্রোপাইলের সামনেই এই আর্কিগোনিয়াটা থাকবে এবং সেই মাইক্রোপাইলের থ্রুতেই মেল গ্যামেটোফাইটটা ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে মানে আর্কিগোনিয়ার মধ্যে ঢুকবে।
মেল গ্যামেটোফাইটটা এখানে একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করবে, এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করবে, বোঝা গেল? এইভাবে আর্কিগোনিয়াকে ভেদ করে যে টিউবটা ভিতরের দিকে ঢুকে যাবে, এবং মেল গ্যামেটোফাইটের মধ্যে তখন মেল গ্যামেট তৈরি হবে। মেল গ্যামেটটা কি? হ্যাপ্লয়েড গ্যামেট, যেমন এখানে আমরা ফিমেল গ্যামেট দেখেছিলাম এগ, সেখানেও এখানে তেমন মেল গ্যামেট তৈরি হবে, ঠিক আছে? তাহলে এখানে তোমার মেল গ্যামেট তৈরি হবে, এটা হচ্ছে তোমার মেল গ্যামেট। কতটা ইন্টারেস্টিং দেখো, যেটাকে আমরা পোলেন গ্রেন ভাবতাম, সেই পোলেন গ্রেনটা হলে একটা গ্যামেটোফাইট, ঠিক আছে? এবং তার মধ্যে তৈরি হচ্ছে মেল গ্যামেট, মেল গ্যামেট, যেটাও কিনা তোমার হ্যাপ্লয়েড হবে, এগও তোমার হ্যাপ্লয়েড হবে, ঠিক আছে? এবারে এই মেল গ্যামেটটা কী করবে? মেল গ্যামেটটাই পলেন টিউবের ভিতর থেকে ছুটে এসে এগকে ফার্টিলাইজ করবে, এবং এইভাবে হবে তোমার ফার্টিলাইজেশান, বোঝা গেল? ইন্টারনাল ফার্টিলাইজেশান এখানেও হচ্ছে, ওভিউলের মধ্যে হচ্ছে ফার্টিলাইজেশান। তাহলে ব্যাপারটা আমি আরেকবার রিকল করে দিচ্ছি যে ঘটনাটা কী ঘটছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে কী তৈরি হলো? মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে মাইক্রোস্পোর মাদার সেল, সেখান থেকে মিউসিসের মাধ্যমে মাইক্রোস্পোর্স তৈরি হলো, এবং মাইক্রোস্পোর্স ডেভেলপ করে তৈরি করলো মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইটকে কী বলা হয়? পোলেন গ্রেন। পোলেন গ্রেন উইংড হয়, মানে ডানাযুক্ত হয়, ডানার মতো স্ট্রাকচারযুক্ত হয়, এবং দেখতে পাচ্ছ যে মেল গ্যামেটোফাইটস হচ্ছে হাইলি রিডিউসড। তার সাথে আমরা দেখলাম মেগাস্পোরাঞ্জিয়াম, ইন্টেগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়ামকে বলে ওভিউল, ওভিউলের মধ্যে যে টিস্যু তাকে বলে নিউসেলাস, নিউসেলাসের মধ্যে একটা সেল ডিফারেন্সিয়েটেড হয়ে তৈরি করে মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে হ্যাপ্লয়েড মেগাস্পোরকে তৈরি করছে, এবং তার মধ্যে একটা মেগাস্পোর সে ডেভেলপ করে ফিমেল গ্যামেটোফাইট তৈরি করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল পোর্শনটা, এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, এই যে এটা। এবারে এই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে কি থাকছে? ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে থাকছে ফিমেল সেক্স অর্গান বা আর্কিগোনিয়া, ঠিক আছে? আর্কিগোনিয়ার মধ্যে থাকছে ফিমেল গ্যামেট বা এগ। এইবারে যে মেল গ্যামেটোফাইট তৈরি হয়েছিল, মানে পোলেন গ্রেন, সেটা উইন্ড পলিনেশনের মাধ্যমে, মানে বাতাসের মাধ্যমে সে ভেসে 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 এসে পড়বে কোথায় না? ওভিউলের কাছে এসে পড়বে, মানে ওই তোমার মেগাস্পোরাঞ্জিয়াম বা ওভিউল তার কাছে এসে, তার মুখে মানে মাইক্রোপাইলের মধ্যে এসে পড়বে। মাইক্রোপাইলের এখানে তারা একটা টিউব তৈরি করবে। এবারে এই টিউবের মতো একটা স্ট্রাকচার যেটা তৈরি করছে, যে টিউবের মতো স্ট্রাকচারটাই তোমার এই আর্কিগোনিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, এই টিউবের মতো স্ট্রাকচারটাকে বলে পলেন টিউব, ঠিক আছে? পলেন টিউবটা হয়ে যাচ্ছে তোমার আর্কিগোনিয়ার মধ্যে ঢুকে যাবে, এবং গিয়ে সেটা আর্কিগোনিয়ার মধ্যে থাকা এগ বা ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করবে। এইভাবে তোমার ফার্টিলাইজেশনটা হবে। তাহলে পলেন টিউবের মধ্যে দিয়ে কে ঢুকবে? মেল গ্যামেট বা মেল গ্যামেটটা ঢুকবে, ঠিক আছে? তাহলে এইভাবেই তোমার মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করবে, এবং ফার্টিলাইজেশনের পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট। এবার আমরা জাইগোট থেকে দেখব। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল যে ফার্টিলাইজেশনটা কী করে হচ্ছে। এইবারে দেখো, আমরা এখানে একটু দেখার চেষ্টা করি ব্যাপারটা কী হলো তাহলে। এবারে তাহলে জাইগোটটা কোথায় তৈরি হলো? জাইগোটটা তোমার সেম ওভিউলের মধ্যেই তৈরি হবে। এটা হচ্ছে তোমার ওভিউল, ওভিউলের মধ্যেই জাইগোটটা তৈরি হবে, ঠিক আছে? ওভিউলের মধ্যে আছে ফিমেল গ্যামেটোফাইট, এরকমভাবে আমরা দেখেছিলাম যে ফিমেল গ্যামেটোফাইট রয়েছে, এবং ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে এবারে এইভাবে জাইগোট তৈরি হবে। তাহলে এটা হচ্ছে জাইগোট। জাইগোট কেমন হবে? 2n, তাহলে এটা হয়ে যাচ্ছে জাইগোট, জাইগোট, ঠিক আছে? জাইগোট হয়ে যাচ্ছে তোমার 2n। দেখো তাহলে গ্যামেটোফাইটিক জেনারেশনটা কতটাই রিডিউসড, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যামেটোফাইটিক জেনারেশনটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, গ্যামেটোফাইটিক জেনারেশনটা টোটালি স্পোরোফাইটসের মধ্যেই থাকছে, স্পোরোফিলস বা ওই আমাদের যেটা বলেছিলাম কোনস বা স্ট্রোবেলাই তার মধ্যেই থাকছে। তাহলে টেরিডোফাইটসদের মতো এখানে গ্যামেটোফাইটরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, গ্যামেটোফাইটরা হচ্ছে রিডিউসড এবং ডিপেন্ডেন্ট অন দ্য স্পোরোফাইট, এবং স্পোরোফাইটের বডির মধ্যেই গ্যামেটোফাইটরা অলওয়েজ থাকছে, বোঝা গেল? এইবার আমরা দেখতে পাচ্ছি জাইগোট তৈরি হয়েছে, জাইগোট থেকে তারপরে কি তৈরি হবে? এমব্রায়ো তৈরি হবে, বোঝা গেল? এবারে যখনই জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হয়ে যাবে, জাইগোট থেকে তৈরি হয়ে যাবে এমব্রায়ো, দেখো ভালো করে ব্যাপারটা, জাইগোট থেকে তৈরি হয়ে যাবে এমব্রায়ো। এখানে আমার ছিল ফিমেল গ্যামেটোফাইট, ঠিক আছে, এরকম, এবং তার মধ্যে জাইগোটটা কি করবে? এমব্রায়ো পরিণত হবে। এটা হচ্ছে আমার এমব্রায়ো, ঠিক আছে? এইটা হচ্ছে এমব্রায়ো।
দেখো ভালো করে, স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে এমব্রায়ো। তাহলে জাইগোট থেকে আলটিমেটলি এমব্রায়ো তৈরি হলো। এমব্রায়োটা কেমন হবে? 2n, কারণ এটা জাইগোট থেকে তৈরি হয়েছে, ডিপ্লয়েড হবে। ভালো করে দেখো এই জায়গাটা, যখনই জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হলো তখনই এই যে ফিমেল গ্যামেটোফাইটটা ছিল সে কিসে পরিণত হলো? বলো তো কেউ, ভিডিওটা পজ করে বলো যে জাইগোট থেকে যখনই এমব্রায়ো তৈরি হলো, এমব্রায়ো ফর্মেশন হলো, তখন ফিমেল গ্যামেটোফাইট কিসে পরিণত হলো? এটা তোমরা ভিডিওটা পজ করে 1 মিনিট ভাবার চেষ্টা করো এবং তারপরে তোমরা আনসারটা দেখবে, এবারে আমি বলবো। তাহলে জাইগোটটা যখন এমব্রায়োতে পরিণত হলো তখন ফিমেল গ্যামেটোফাইটটা এন্ডোস্পার্মে পরিণত হলো, এন্ডোস্পার্ম, এবং এটা কি এমব্রায়ো। তাহলে এন্ডোস্পার্মটা কেমন, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এন্ডোস্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ এটা ফিমেল গ্যামেটোফাইট থেকে তৈরি হয়েছে। ফিমেল গ্যামেটোফাইটটাও কি ছিল? হ্যাপ্লয়েড। তাহলে এমব্রায়ো একটা ডিপ্লয়েড স্ট্রাকচার, তাকে ঘিরে কে রয়েছে? একটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড এন্ডোস্পার্ম। এবং এ কী করছে? এই এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করছে। আর টোটাল ওভিউলটা কিসে পরিণত হলো? খুবই ইম্পর্টেন্ট। টোটাল যে ওভিউলটা আমরা দেখতে পাচ্ছিলাম এটা কী ছিল? এটা ওভিউল ছিল, যার মধ্যে তোমার জাইগোট ফর্মেশন হয়েছে, তার আগে ফার্টিলাইজেশন হয়েছে, এগুলো আমরা দেখছিলাম। টোটাল ওভিউলটা আলটিমেটলি এরকম একটা স্ট্রাকচারে পরিণত হলো, যেটাকে কী বলে তোমরা জানো? আলটিমেটলি টোটাল ওভিউলটা এরকম একটা স্ট্রাকচারে পরিণত হলো যেটাকে বলে সিড বা বীজ। তাহলে এটা হয়ে গেল সিড, বোঝা গেল? তাহলে এইভাবে ওভিউল থেকে বীজের প্রোডাকশান হলো, বীজ তৈরি হলো। এবারে বলো, এখানে তো কোনো ওভারি নেই, মানে ডিম্বাশয় নেই, তাহলে বীজের আশেপাশে কি ফল তৈরি হবে? না, ফল তৈরি হবে না। সিড নেকেড অবস্থায় থাকবে, অনাবৃত অবস্থায় থাকবে। এবং ঠিক এই টাইমে যখন সিড ফর্মেশন হয়ে গেল, তখন আমরা যে কোনসের মধ্যে বা যে কোনসের কথা পড়ছিলাম বা যে স্ট্রোবিলাইয়ের কথা পড়ছিলাম, যার মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল, সেই স্ট্রোবিলাইটা শুকিয়ে যাবে এবং সিডসগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। সিডসগুলো কী হবে? চারিদিকে ছড়িয়ে পড়বে, ডিসপার্সড হয়ে যাবে, এবং যেখানে ছড়িয়ে পড়বে, যেখানে গিয়ে পড়বে, সেখানে গিয়ে সে আলটিমেটলি জার্মিনেট করবে। এবং এই এমব্রায়োটা আবার একটা বড় স্পোরোফাইটের জন্ম দেবে। এমব্রায়োটা বড় হবে এবং একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি আবার তৈরি হবে, বোঝা গেল? এবং এইভাবে লাইফ সাইকেলটা এদের ক্ষেত্রে চলতে থাকে। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট দেখতে পেলাম, যেদের ক্ষেত্রে সিড কীভাবে প্রডিউস হচ্ছে, আর একটা ব্যাপার, যেদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক ফেজ অ্যাবসোলুটলি ডিপেন্ডেন্ট অন দ্য স্পোরোফাইটিক ফেজ, কোনো ইন্ডিপেন্ডেন্স এখানে ব্যাপারই নাই, বোঝা গেল? তাহলে এইটা ছিল টোটাল ব্যাপারটা, যেখানে আমরা দেখলাম ওভিউল কাকে বলে, যেখানে আমরা দেখলাম নিউসেলাস কাকে বলে, এন্ডোস্পার্ম কীভাবে তৈরি হচ্ছে এদের ক্ষেত্রে, এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড, এটা দেখলাম আমরা। এবং তারপরে দেখলাম যে সিড ফর্মেশনটা কীভাবে হচ্ছে, ঠিক আছে? এবার এই ব্যাপারে যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে, তোমরা সেটা ভালো করে নোট করবে এবং সেটা আমাকে বলবে, কারণ এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। এইবারে আমরা এনসিইআরটিতে ফিরে যাই, দেখা যাক এবার এনসিইআরটিতে কী লেখা আছে। দেখো তাহলে, দ্য 2 kinds of spores are produced within the sporangia that are grown on sporophytes। তাহলে এই যে 2 ধরনের স্পোর তৈরি হচ্ছে, তারা কোথায় তৈরি হচ্ছে? স্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হচ্ছে। স্পোরাঞ্জিয়াগুলো কোথায় থাকছে? স্পোরোফাইলস, মানে পাতার মতো যে স্ট্রাকচার সেখানে থাকছে। এই স্পোরোফাইলস আর অ্যারেঞ্জড স্পাইরালি অ্যালং অ্যান অ্যাক্সিস। এরা একটা অ্যাক্সিসের চারপাশে স্পাইরালি অ্যারেঞ্জড হয়ে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে। তাহলে স্পোরোফাইলস যেটা আমরা দেখলাম, দেখো একবার ছবিতে গিয়ে দেখে আসি যে স্পোরোফাইলসের কথা বলছিলাম, এই যে স্পোরোফাইলস, এগুলো হচ্ছে স্পোরোফাইলস অ্যাক্সিসের চারপাশে স্পাইরালি তোমার কম্প্যাক্টভাবে অ্যারেঞ্জ হয়ে কী তৈরি করছে? কোনস বা স্ট্রোবিলাই তৈরি করছে। সেটাই এনসিইআরটিতে বলছে, দেখো যে কম্প্যাক্ট স্ট্রোবিলাই কিংবা কোনস এখানে ফর্মেশন হচ্ছে। নাও দ্য স্ট্রোবিলাই বিয়ারিং দ্য মাইক্রোস্পোরোফাইলস অ্যান্ড মাইক্রোস্পোরাঞ্জিয়া আর কল্ড মাইক্রোস্পোরাঞ্জিয়েট বা মেল স্ট্রোবিলাই। তাহলে মেল স্ট্রোবিলাইয়ের আরেকটা কী নাম আছে? মাইক্রোস্পোরাঞ্জিয়েট, ঠিক আছে? তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়েট যা, মেল স্ট্রোবিলাই বা মেল কোনসও তাই, কিংবা মেল স্ট্রোবিলাই কিংবা মেল কোনস। তাহলে যে সমস্ত স্ট্রোবিলাইয়ের মধ্যে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, মানে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকছে, তাদেরকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়েট। দ্য মাইক্রোস্পোর্স ডেভেলপ ইনটু এ মেল গ্যামেটোফাইটিক
জেনারেশন, তারপরে কি হচ্ছে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে এবং সেখান থেকে মেল গ্যামেটোফাইটিক জেনারেশন তৈরি হচ্ছে, হুইচ ইজ হাইলি রিডিউসড অ্যান্ড is confined to only a limited number of cells. This reduced gametophyte is called pollen grain. তাহলে এই যে রিডিউসড মেল গ্যামেটোফাইট এটাকে কি বলছে? পোলেন গ্রেন। দেখো যেটা আমি বললাম। এরপরে কি বলছে দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ পোলেন গ্রেন টেক্স প্লেস উইথিন দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। তাহলে পোলেন গ্রেন কি স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি থেকে বেরিয়ে যাচ্ছে? না, এখানে পোলেন গ্রেনস বা মেল গ্যামেটোফাইটটা মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যেই থাকছে, মানে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যেই থাকছে এবং স্পোরোফাইটের উপরে টোটালি ডিপেন্ডেন্ট। তারপরে দেখো কি বলছে, দ্য কোনস বিয়ারিং দ্য মেগাস্পোরোফিলস উইথ ওভিউলস। ওভিউলসটা তাহলে কি? ওভিউলস হচ্ছে ইনটেগুমেন্টেড মেগাস্পোরেঞ্জিয়া। তাহলে ওভিউলস হচ্ছে কি? ইনটেগুমেন্টেড মেগাস্পোরেঞ্জিয়া। দে আর কল্ড মেগাস্পোরেঞ্জিয়েট। তাহলে যে সমস্ত কোনসের মধ্যে মেগাস্পোরোফিলস থাকছে কিংবা ওভিউলস থাকছে তাদেরকে বলে মেগাস্পোরেঞ্জিয়েট কিংবা ফিমেল স্ট্রোবিলাই কিংবা ফিমেল কোনস। তাহলে এই ব্যাপারগুলো আমরা ঠিক এই পজিশনে দেখেছি। মেল কোনস বা তোমার মাইক্রোস্পোরেঞ্জিয়েট এবং ফিমেল কোনস বা মেগাস্পোরেঞ্জিয়েট। মেল কোনসে থাকছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, ফিমেল কোনসে থাকছে মেগাস্পোরেঞ্জিয়াম। তারপরে আমরা এগুলো দেখলাম। তারপরে দেখো এনসিটিতে কী আছে। এরপর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেটা আমরা ডিসকাস করে নিই। দ্য মেল অর ফিমেল কোনস অর স্টোবিলাই মে বি ব্রোন অন দ্য সেম ট্রি। মানে একটা সিঙ্গেল গাছের মধ্যেই মেল কোনস এবং ফিমেল কোনস দুটোই থাকতে পারে। যদি একটা সিঙ্গেল গাছের মধ্যে মেল কোনস এবং ফিমেল কোনস দুটোই থাকে তাহলে এরা কি? এরা হচ্ছে কি বাইসেক্সুয়াল বা মোনোয়েশিয়াস, যেটা আমি আগের টেরিডোফাইটার ক্লাসের ক্ষেত্রেও বলেছিলাম। তাহলে এটা জেনারেলি পাইনাস। পাইনাস যাদের কথা আমরা দেখলাম যে পাইনাস, দেখো এই যে পাইনাসটা হচ্ছে মোনোয়েশিয়াস, ঠিক আছে? পাইনাসটা কি? মোনোয়েশিয়াস। মোনোসিয়াস মানে কি? মোনোসিয়াস মানে হচ্ছে সিঙ্গেল ট্রি বিয়ার্স বোথ মেল কোনস অ্যান্ড ফিমেল কোনস। সিঙ্গেল ট্রি হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল কোনস। এদেরকে বাইসেক্সুয়ালও বলা হয়। বুঝা গেল? এবার আমরা পাইনের কোনগুলো দেখে নিই একটু। দেখো এই যে দেখা যাচ্ছে পাইনের কোন, এইটা হচ্ছে এদের মেল কোন। দেখো কেমন কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি হয়েছে। এই যে এইটা হচ্ছে মেল কোন এবং এগুলো হচ্ছে ফিমেল কোন। কীভাবে কম্প্যাক্ট স্ট্রাকচারটা এখানে তৈরি হয়েছে পাইনের মেল কোন এবং ফিমেল কোন। বোঝা গেল? তাহলে এটা হলো পাইনাসের ক্ষেত্রে। পাইনাসের একই গাছের মধ্যে মেল এবং ফিমেল দুটো কোনসই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ইনসেক্টেতে যাওয়া যাক এবারে। দেখো কি বলছে। তাহলে দ্য মেল অর ফিমেল কোনস অর স্ট্রোবিলাই মে ব্রোন অন দ্য সেম ট্রি। এক্সাম্পল হচ্ছে পাইনাস। হাউএভার ইন সাইকাসের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে? সাইকাসের ক্ষেত্রে মেল কোনস অ্যান্ড মেগাস্পোরোফিলাস আর ব্রোন অন ডিফারেন্ট ট্রিস। তাহলে সাইকাসের ক্ষেত্রে মেল কোনস এবং ফিমেল কোনস ডিফারেন্ট ট্রির ক্ষেত্রে থাকছে। তাহলে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গাছে যদি মেল কোন থাকে অন্য একটা গাছে ফিমেল কোন থাকছে। তাহলে যে গাছে মেল কোন থাকছে তাদেরকে বলা হচ্ছে মেল প্ল্যান্টস এবং যে গাছে ফিমেল কোন থাকছে তাদেরকে বলা হচ্ছে ফিমেল প্ল্যান্টস। তাহলে এই ধরনের অর্গানিজম যাদের ক্ষেত্রে মেল এবং ফিমেল যে সেক্স অর্গ্যান সেটা আলাদা আলাদা অর্গানিজমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদেরকে কি বলে? তাদেরকে বলে ডাইয়েশিয়াস। তাহলে সাইকাসটা কেমন? সাইকাসটা হচ্ছে ডাইয়েশিয়াস। ঠিক আছে, ডাইয়েশিয়াস মানে কি? যে ডিফারেন্ট ট্রি বিয়ার্স মেল এবং ফিমেল কোনস। বোঝা গেল? এবারে দেখো সাইকাসের ক্ষেত্রে এটা ডাইয়েশিয়াস বা মোনোসেক্সুয়াল। ঠিক আছে, এরা হচ্ছে মোনোসেক্সুয়াল সাইকাসের ক্ষেত্রে। এবার একটা পয়েন্ট, একটুখানি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লিখে রাখো, বিশেষ করে সাইকাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সাইকাসের ক্ষেত্রে আমরা যেটাকে ফিমেল কোন বলছি ঠিক সেই রকম ফিমেল কোনসের মধ্যে স্ট্রাকচার এখানে থাকে না। দেখাবো ছবিটা আমি দেখাবো। এদের ক্ষেত্রে ফিমেল কোনস মানে ঠিক কম্প্যাক্ট স্ট্রোবিলাইয়ের মতো স্ট্রাকচার এদের ক্ষেত্রে থাকে না। তাই বলছে ফিমেল কোনস আর অ্যাবসেন্ট। কিন্তু মেলস এবং ফিমেলস যে রিপ্রোডাক্টিভ অর্গ্যান সেটা কিন্তু আলাদা আলাদা
তোমার প্ল্যান্টসের মধ্যে থাকছে। এক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গান মানে ওই তুমি গ্যামেটোফাইটের রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে গুলিয়ে ফেলো না, এক্ষেত্রে হচ্ছে ওই স্পোর প্রডিউসিং অর্গ্যানস, ঠিক আছে। যেটা মেল স্পোর প্রডিউস করছে সেটা আলাদা প্ল্যান্টে থাকছে, যেটা ফিমেল স্পোর প্রডিউস করছে সেটা আলাদা প্ল্যান্টে থাকছে। তাহলে যারা মেল স্পোর প্রডিউস করছে তাদেরকে বলছি মেল স্পোরোফাইটিক প্ল্যান্ট, আর যারা ফিমেল স্পোর প্রডিউস করছে তাদেরকে বলছি ফিমেল স্পোরোফাইটিক প্ল্যান্ট, ঠিক আছে। এবারে দেখো আমরা কোনসগুলো দেখবো, তাই এদেরকে বলছি কি ডায়েসিয়াস, ঠিক আছে। এবারে দেখো কোনসগুলো দেখবো, এটা হচ্ছে তোমার সাইকাসের মেল কোনস। কেমন কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি হয়েছে এখানে দেখো, সাইকাসের মেল কোন। এবং এর পাশে দেখো এটা হচ্ছে তার ফিমেল স্ট্রাকচারটা, ঠিক আছে। ফিমেল যেটার মধ্যে তোমার ফিমেল স্পোরগুলো তৈরি হচ্ছে, মানে মেগা স্পোরগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে এটা কোনের মতো স্ট্রাকচার তৈরি করেনি, বুঝে গেল। তাই এটাকে আমরা ওই ফিমেল কোনস বা ফিমেল স্ট্রোবিলাই না বলে এটাকে জেনারেলি ওই তোমার ম্যাক্রোস্পোরঞ্জিয়েট বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সাইকাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা প্ল্যান্ট বডির মধ্যে দুটো আলাদা আলাদা এই স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে এগুলোকে জেনারেলি এই যে এগুলো কোনসের মধ্যে স্ট্রাকচার না তৈরি করে পাতার মতোই রয়েছে, তাদের এগুলোকে মেগাস্পোরোফিলও বলা হয়। মেগাস্পোরোফিল, মেগাস্পোরোফিল কেন বলছে, কারণ এখানে কোনসের মতো স্ট্রাকচার তৈরি হয়নি। এটা সাইকাসের ক্ষেত্রে স্পেশালি মনে রাখবে, ঠিক আছে। এরপরে চলে যাওয়া যাক এনসিআরটিতে কী আছে দেখো। দ্য মেগাস্পোর মাদার সেল ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অফ দ্য সেলস অফ দ্য নিউসেলাস। তাহলে নিউসেলাসের একটা সেল থেকেই মেগাস্পোর মাদার সেল তৈরি হয় দেখেছিলাম। দ্য নিউসেলাস ইজ প্রোটেক্টেড বাই এনভেলপ অ্যান্ড দ্য কম্পোজিট স্ট্রাকচার ইজ কল্ড অ্যান ওভিউল। তাহলে নিউসেলাস এবং তার চারপাশে ঘিরে থাকা একটা এনভেলপ বা ইন্টিগুমেন্ট বা আবরণী, এই দুটোকে একসাথে মিলিয়ে কি বলছে, ওভিউল। তাহলে ওভিউলের এই দুটো পার্ট, বাইরের দিকের একটা প্রোটেক্টিভ আবরণী এবং ভেতরের দিকে থাকছে নিউসেলাস। দেখো ওভিউলস আর ব্রোন অন মেগাস্পোরোফাইলস হুইচ মে বি ক্লাস্টার্ড টু ফর্ম এ ফিমেল কোন। ফিমেল কোন তৈরি হতে পারে, কিন্তু সাইকাসের ক্ষেত্রে ফিমেল কোন থাকে না। নাও দ্য মেগাস্পোর মাদার সেল ডিভাইডস মিউটিক্যালি। তাহলে মেগাস্পোর মাদার সেলের মিওসিস সেল ডিভিশন হবে এবং মেগাস্পোর মাদার সেল থেকে 4টে মেগাস্পোর তৈরি হবে। 4টে মেগাস্পোরের মধ্যে 3টে মেগাস্পোর কী করবে, ডিজেনারেট করে যাবে এবং একটা মেগাস্পোর, ওয়ান অফ দ্য মেগাস্পোর, ঠিক আছে, এনক্লোজড উইদিন দ্য মেগাস্পোরেঞ্জিয়াম কী তৈরি করবে, মাল্টি সেলুলার ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। এবং ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে 2 কিংবা তার থেকে বেশি আর্কিগোনিয়া থাকবে বা ফিমেল সেক্স অর্গান থাকবে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে 2 বা তার থেকে বেশি আর্কিগোনিয়া থাকবে। এই আর্কিগোনিয়ার মধ্যেই কী করবে, ফিমেল গ্যামেট বা এগ তৈরি হবে। না দেখো মাল্টিসেলুলার ফিমেল গ্যামেটোফাইট ইজ অলসো রিটেইনড উইথিন দ্য মেগাস্পোরেঞ্জিয়াম। ফিমেল গ্যামেটোফাইটও কিন্তু বাইরে বেরিয়ে যায় না, ফিমেল গ্যামেটোফাইটও ফুললি ডিপেন্ডেন্ট অন দ্য মেল গ্যামেটোফাইট। এরপরে দেখো আনলাইক ব্রায়োফাইটস, টেরিডোফাইটস বা ব্রায়োফাইটসের মতো দেখে দেখা যায় না, ইন জিমনোস্পার্ম দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস ডু নট হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লাইফ। তাহলে জিমনোস্পার্মদের ক্ষেত্রে মেল এবং ফিমেল গ্যামেটোফাইটদের কোনো ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং এক্সিস্টেন্স এদের নেই। দে রিমেইন উইথিন দ্য স্পোরাঞ্জিয়া রিটেইনড অন দ্য স্পোরোফাইটস। তারা স্পোরোফাইটসের মধ্যে রিটেইনড হয়েই থাকে। তারপরে দেখো এরপরে পয়েন্টগুলো দেখো যেগুলো আমি অলরেডি বলেছি। পোলেন গ্রেইন ইজ রিলিজড ফ্রম দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম, দে আর ক্যারিড ইন এয়ার কারেন্টস। ওকে, তাহলে এরা বাতাসের সাহায্যে, মানে এয়ার কারেন্টস, বাতাসের সাহায্যে এরা ওপেনিং অফ দ্য ওভিউলের কাছে চলে আসে। ওপেনিং অফ দ্য ওভিউল মানে কি, মাইক্রোপাইল, সেটা কোথায় থাকছে, মেগাস্পোরোফাইলসে থাকছে। তারপরে দেখো দ্য পোলেন টিউব। পোলেন টিউবটা কি, পোলেন গ্রেইনটা এসে একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করে, তাকে বলে পোলেন টিউব। পোলেন টিউব ক্যারিং দ্য মেল গ্যামেট। তাহলে পোলেন টিউবের মধ্যে দিয়ে কে মুভ করে, মেল গ্যামেটস যায়। মেল গ্যামেটস কী করে, আর্কিগোনিয়া অবধি পৌঁছায়। আর্কিগোনিয়া হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। আর্কিগোনিয়ার মধ্যে পৌঁছিয়ে গিয়ে এরা কী করবে না, মেল গ্যামেটটা সেখানে ডিসচার্জ করবে এবং তারপরে ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে, যেটা আমি অলরেডি দেখালাম তোমাদের ছবিতে খুব ভালো করে। এবং ফার্টিলাইজেশনের পরে জাইগোট তৈরি হবে। জাইগোটের পরে জাইগোট এমব্রায়োতে পরিণত হবে। জাইগোট থেকে কী তৈরি হবে, এমব্রায়ো তৈরি হবে। অ্যান্ড দ্য ওভিউলস ইন্টু সিড, এবং ওভিউলস বীজে পরিণত হবে। ব্যাপারটা বোঝা গেল? যেটা আমি ছবি এঁকে দেখালাম সেটাই কিন্তু এনসিআরটিতে এই ছোটো জায়গাটার মধ্যে লেখা রয়েছে। তাহলে ছবিটার ওখানে ভালো করে বুঝলে এই জায়গাটা বোঝার কোনো সমস্যা হবে না। এবারে দেখো লাস্ট পয়েন্ট বলছে দ্য সিডস আর নট কভার্ড, মানে সিডসের চারপাশে কোনো ফল তৈরি হয় না। তার কারণ কি, এখানে কোনো ডিম্বাশয় বা তোমার ওভারি থাকে না, ঠিক আছে। তাহলে এইটা হলো তোমার অ্যাকর্ডিং টু এনসিআরটি, এবং আমরা এই টোটাল ব্যাপারটা দেখলাম, ঠিক আছে। এখানে এনসিআরটির পাশে দুটো ছবি দেওয়া রয়েছে,
একটা হচ্ছে ফার্স্টে দেখো সাইকাসের ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে সাইকাস। সাইকাস কি মোনোএশিয়াস, এটা মনে রাখবে। সরি, সাইকাস হচ্ছে তোমার ডায়েশিয়াস, এটা মনে রাখবে, বা মোনোসেক্সুয়াল, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে ফিমেল কোন থাকে না। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা পাইনাসের ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে একটা পাইনাস, ঠিক আছে। এবং তার নিচে একটা ছবি দেওয়া রয়েছে, দেখো এইটা হচ্ছে জিঙ্কো বাইলোবা। এটা ছবিটা ভালো করে এখানে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার জিঙ্কো বাইলোবা। জিঙ্কো বাইলোবাটা হচ্ছে, এখানে দেখো জিঙ্কো লেখা রয়েছে, জিঙ্কোটা হচ্ছে একটা ভেরি ওল্ড জিমনোস্পার্ম, ঠিক আছে, খুবই পুরনো। জিঙ্কো বাইলোবাকে লিভিং ফসিলও বলা হয়। জিঙ্কো বাইলোবাকে কী বলা হয়? লিভিং ফসিল বলা হয়। তার মানে কি, এটা হচ্ছে ওল্ডেস্ট লিভিং সিড প্ল্যান্ট, ঠিক আছে, অনেক পুরনো, ওল্ডেস্ট লিভিং সিড প্ল্যান্ট, অনেক বহু যুগ আগে এটা তৈরি হয়েছিল এবং সেটা এখনও সাস্টেইন করে গেছে। তাহলে এটাকে লিভিং ফসিলও বলা হয়, এটা মনে রাখবে যে জিঙ্কো বাইলোবাকে লিভিং ফসিলও বলা হয়, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার টোটাল আমাদের জিমনোস্পার্ম। কয়েকটা ছবি আর লাস্ট আমরা দেখব, যেখানে আমরা রিয়েল ছবিগুলোকে দেখব। তাহলে আমরা এখানে সাইকাসকে দেখলাম, পাইনাসকে দেখলাম, এবং এইটা হচ্ছে তোমার জিঙ্কো বাইলোবার ছবি, যেটা আমরা এনসিআরটিতেও দেখলাম। এটা হচ্ছে জিঙ্কো, ওকে, জিঙ্কো, এটা হচ্ছে জিঙ্কো। জিঙ্কোটা কি একটা লিভিং ফসিল। তাহলে আজকে আমরা এখানে টোটাল জিমনোস্পার্মটা কমপ্লিট করলাম, ঠিক আছে। জিমনোস্পার্মের টোটাল লাইফ সাইকেলটা যেটা আমরা দেখলাম, এটা যে টোটাল জিমনোস্পার্মের যে কীভাবে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটা আমরা দেখলাম, এবং তার সাথে সাথে আরও অনেকগুলো ফ্যাক্ট এখানে আমরা কভার করলাম, ঠিক আছে। প্রচুর ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে রয়েছে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। তোমার ওভিউল, তারপরে এন্ডোস্পার্ম, ঠিক আছে, তারপরে এই পোলেন গ্রেইন, উইন্ড পলিনেশান, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। তোমরা এইগুলো ভালো করে আগে পড়বে, নোটস তৈরি করবে, এবং তারপরে মানে ভিডিও দেখে বোঝার সময় যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটা আমাকে জানাবে, সেটা আমি তোমাদেরকে সলভ করে দেবো। এবং অবশ্যই ভিডিওগুলো দেখার সময় এই নোটসগুলো তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। কেউ শুধুই ভিডিও দেখবে না, তার সাথে সাথে অবশ্যই নোটসটা বানাবে। নিজের মতো নোটসটা না বানালে এত কমপ্লিকেটেড ব্যাপার পরে গিয়ে কিন্তু সব গুলিয়ে ফেলবে, ঠিক আছে। তাহলে এর পরের ভিডিওতে, পরের লেকচারে আমরা অ্যাঞ্জিওস্পার্ম দেখে টোটাল প্ল্যান্ট কিংডমটা কমপ্লিট করে ফেলবো। কারণ অ্যাঞ্জিওস্পার্মের এখানে আমরা তেমন কিছু ডিসক্রাইব বা ডিসকাস করবো না, এটা অন্য একটা চ্যাপ্টার রয়েছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। অ্যাঞ্জিওস্পার্মটা দেখে এর পরের ভিডিওতে আমাদের প্ল্যান্ট কিংডমটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের এই অবধি, ঠিক আছে।